আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের 17 অধ্যায় পরিসংখ্যানের বোর্ড প্রশ্নের সমাধান। অর্থাৎ 2022 সালে যে প্রশ্নগুলো এসেছে সেই সবগুলো প্রশ্নের সমাধান এই এক ভিডিওতে থাকবে। অর্থাৎ 2022 সালে আমাদের টোটাল যতগুলো সৃজনশীল আসছে বোর্ড পরীক্ষায়, প্রত্যেকটা সৃজনশীল আমরা এখানে সমাধান করব। তো আমরা জানি পরিসংখ্যান থেকে 2টা করে সৃজনশীল প্রশ্ন আসে। সেমভাবে 2022 সালেও প্রত্যেকটা বোর্ডে 2টা করে সৃজনশীল এসেছে। তো এখন এই প্রত্যেকটা আমাদের বইয়ের মধ্যেও কিন্তু সৃজনশীলগুলো দেওয়া আছে, 2টা করেই দেওয়া আছে। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের বইয়ের মধ্যে তুমি দেখবে প্রথমে এই যে ঢাকা বোর্ড, এটা 57 নম্বর সৃজনশীল। আশা করি তোমার বইয়ের মধ্যে 57 আছে বা একটু আগ পিছ সিরিয়াল হতে পারে, বাট এটা হচ্ছে ঢাকা বোর্ডের একটা সৃজনশীল। এর পরবর্তীতে দেখো এটা ঢাকা বোর্ডের পরবর্তী সৃজনশীল। তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বুঝাচ্ছি যে প্রথম যে সৃজনশীলটা থাকবে বইয়ের মধ্যে সেটাকে আমি বলতেছি ঢাকা বোর্ড 1। মানে ঢাকা বোর্ড 22 সালে যে সৃজনশীলগুলো আসছে তার 2টা সৃজনশীল আসছে। প্রথম সৃজনশীলটা হচ্ছে ঢাকা বোর্ডের 1 নম্বর সৃজনশীল, দ্বিতীয়টা হচ্ছে ঢাকা বোর্ডের 2 নম্বর সৃজনশীল। সেম ভাবে তুমি যদি দেখো ঢাকা বোর্ডের পরবর্তীতে রাজশাহী বোর্ড আছে। তো এই যে রাজশাহী বোর্ড দেখো, এখানে রাজশাহী বোর্ডের একটা সৃজনশীল আছে। তো এটাকে আমরা বলবো রাজশাহী বোর্ডের 1 নম্বর সৃজনশীল। দ্বিতীয়ত রাজশাহী বোর্ডের আরেকটা সৃজনশীল আছে, এটাকে বলতেছি রাজশাহী বোর্ডের 2 নম্বর সৃজনশীল। তো তোমরা সবাই জানো আমাদের এখানে কিউআর কোডগুলো স্ক্যান করলে, আপাতত এটা স্ক্যান করে, এটা একটা ডামি কিউআর কোড, এটা দিয়ে তুমি এখন এই ডামি কিউআর কোডগুলোকে স্ক্যান করলে তোমার কোনো কিছু আসবে না, ঠিক আছে? বইয়ের মধ্যে যেটা আছে সেটাই অরিজিনাল। তো এই জন্য আমি ঢেকে রাখছি, এগুলো স্ক্যান করে কোনো লাভ হবে না। তো এখন আমাদের পরিসংখ্যানে আসলে মূলত আছে 6টা টপিক: গড়, মধ্যক, প্রচুরক, আর গ্রাফ হচ্ছে 3টা: গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা, আয়তলেখ। মাঝে মাঝে আবার গাণিতিক গড়ও কিন্তু পরীক্ষায় আসে। তো হিসাব করলে 60টার বেশি কোনো টপিক নাই খ আর গতে আসার জন্য। তো আমরা যদি এখানে খেয়াল করি, দেখো এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, প্রচুরক, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা, আয়তলেখ, আরেকটা আছে ওই যে গাণিতিক গড় যেটা, সেটা। তো আমরা এখন আমাদের 2022 সালে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলো যদি আমরা সমাধান করতে যাই, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় পাবো 1 2 3 4 5 6 7 8 9, 9টা বোর্ডে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আসছে। এখন আমরা দরকার আছে 9 বার এই একই জিনিস সমাধান করা। না, একটা জিনিস যদি খুব ভালোভাবে আমরা সমাধান করি, মনে করো এই ঢাকা বোর্ডের প্রথম, এই ঢাকা 1 দিয়ে বুঝাচ্ছি কি, ডিএইচএ দিয়ে আমি কিন্তু ঢাকা বুঝাচ্ছি। ঢাকা বোর্ডের 1 নম্বর যে সৃজনশীলটা আছে আমাদের বইয়ে, সেই বইয়ের মধ্যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আছে। তো আমরা ঢাকা বোর্ডের 1 নম্বর সৃজনশীলটা ভালো করে সমাধান করব সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের জন্য। আর বাকিগুলা তুমি নিজে প্র্যাকটিসের জন্য করবা। বাকিগুলো তুমি নিজে, যেমন রাজশাহী বোর্ডে 1 নম্বর সৃজনশীলেও আসছে, যশোর বোর্ড 1 নম্বরে আসছে, কুমিল্লা বোর্ড সিইউএম দিয়ে কুমিল্লা বোঝাচ্ছে, কুমিল্লা বোর্ডের 2 নম্বর সৃজনশীলে আসছে, চট্টগ্রাম বোর্ডে সিএস দিয়ে চট্টগ্রাম বোর্ডের 1 নম্বরে আসছে, এসওয়াইএল মানে সিলেট বোর্ডের 1 নম্বর সৃজনশীলে আসছে, বরিশাল বোর্ডের 2 নম্বরে আসছে, দিনাজপুর বোর্ডের 2 নম্বর সৃজনশীল আসছে, এবং ময়মনসিংহ বোর্ডেরও 2 নম্বর সৃজনশীলে সেম জিনিস আসছে। তো সেগুলো তুমি নিজে নিজে সমাধান করে ফেলো, তুমি পারবা। তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় দেখলাম। সেম ভাবে মধ্যক যতগুলো বোর্ডে আছে আসছে, গণসংখ্যা, বহুভুজ। এখানে দেখো রাজশাহী 2 বলতে কি বোঝাচ্ছে আবারও বলছি, রাজশাহী বোর্ডে যে 2টা সৃজনশীল আসছে, বইয়ের 2 নম্বর সৃজনশীলটা, রাজশাহী বোর্ডের 2য় নম্বর সৃজনশীল বইতে যেটা আছে সেটার মধ্যে আসছে তোমার এই গণসংখ্যা, বহুভুজ। তো এগুলো হচ্ছে সব খ আর গ এর জন্য। তবে ক নাম্বারটা এক এক বোর্ডে এক এক রকম ভ্যালু ট্যালু চেঞ্জ করে আসে, সেজন্য ক নাম্বারে যতগুলাই প্রশ্ন আসে সবগুলো প্রশ্নই আমি আজকের এই ভিডিওতে সমাধান করে দিব। ক নাম্বার প্রত্যেকটা বোর্ডের ক নাম্বার আমি ধরে ধরে সমাধান করব, কিন্তু খ আর গতে আমি সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের জন্য ঢাকা বোর্ডের 1 নম্বর সৃজনশীলটা সমাধান করব। এখন তুমি দেখো, তুমি এখন হয়তোবা তুমি বইয়ের বরিশাল বোর্ডের 2 নাম্বার, এগুলো কিন্তু সব 22 সালের, এগুলো কিন্তু সব 22 সালের প্রশ্নের কথা বলতেছি। এখন তুমি হয়তো বরিশাল বোর্ডের 2 নাম্বারটা সমাধান করতে গেছো, তো তুমি আমি যেটা করাচ্ছি ঢাকা বোর্ডের 1 নাম্বার, এটা ভালো করে দেখো, তাহলে কিন্তু বরিশাল বোর্ডের 2 নাম্বারটা পারবা। তো আবার মধ্যকের জন্য আমি রাজশাহী বোর্ড 2 নাম্বারটা করাবো, প্রচুরকের জন্য ঢাকা বোর্ডের 2 নাম্বারটা করাবো, গণসংখ্যা, বহুভুজের জন্য ঢাকা বোর্ডের 1 নাম্বারটা করাবো, অজীব রেখার জন্য ঢাকা বোর্ডের 2 নাম্বারটা করাবো। আয়তলেখ খুবই কম আসে, 22 সালে একবার আসছে সিলেট বোর্ড 2 নাম্বার প্রশ্নে। আর গড় মানে গাণিতিক গড় যেটা, এটাও আসে না বললেই চলে, তাও দিনাজপুর বোর্ডের একটা সৃজনশীল 1 নম্বর সৃজনশীলে আসছে। তো এই শুধু প্রথম কলামে যেগুলো আছে এগুলো আমি করাই দিব খ আর গ এর জন্য, আর ক নাম্বার সবগুলো করাই দিব, সমস্যা নেই। তাহলে বিসমিল্লাহ করে আমরা শুরু করি। আমরা ঢাকা বোর্ড
সাল, সরি 22 সাল, ঢাকা বোর্ড 22 সাল প্রশ্ন আমরা সমাধান করা শুরু করি। সো চলে আসো আমরা ঢাকা বোর্ডের এই যে 22 সালের যে প্রথম সৃজনশীল প্রশ্নটা এটা আমরা সমাধান করব। তো চলো ঢাকা বোর্ড 22 সালের সৃজনশীল প্রশ্নটা যদি আমরা এখানে দেখি, এখানে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে একটা শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে, অর্থাৎ গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে আর ক খ গ নির্ণয় করতে বলছে। তো প্রথমে ক নাম্বার প্রশ্নে বলা আছে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তার মানে আমাদের এখানে প্রচুরক শ্রেণীটা নির্ণয় করতে হবে। তো আমরা খুব ভালো করে জানি যেই শ্রেণীতে গণসংখ্যা বেশি সেটাই প্রচুরক শ্রেণী। এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 20, তার মানে এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণী আমরা পেয়ে গেলাম, যেটার মান হচ্ছে 60 থেকে 64। এখন প্রচুরক শ্রেণীর মধ্যমান, এই যে দেখো এখানে বলছি যে 60 থেকে 64 হচ্ছে প্রচুরক শ্রেণী, বাট মধ্যমান কি হবে? মধ্যমান হচ্ছে ওই শ্রেণীর নিম্নসীমা যোগ ওই শ্রেণীর উচ্চসীমা ভাগ 2, অর্থাৎ 60 আর 64 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। এই 60 আর 64 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, 60 আর 64 যোগ করলে 124, 124 কে 2 দিয়ে ভাগ করলে 62, তার মানে শ্রেণীর মধ্যমান হচ্ছে 62। শ্রেণীর মধ্যমানের সূত্র আবারও বলছি, ওই শ্রেণীর নিম্নসীমা যোগ ওই শ্রেণীর উচ্চসীমা ভাগ 2। তাহলে ক নাম্বার শেষ। খ নাম্বার সংক্ষিপ্ত পদ্ধতির গড়। এই যে দেখো আমি কিন্তু এখন এই সংক্ষিপ্ত এই যে এই প্রশ্নটা সমাধান করাচ্ছি, ভালো করে খেয়াল করো সবাই। আমি এখন এই ঢাকা বোর্ড এই প্রথম যে সৃজনশীলটা আসে ঢাকা বোর্ডের 1 নম্বর সৃজনশীলের এটা সমাধান করাচ্ছি, তার মানে পাশাপাশি সবগুলো সমাধান হয়ে যাচ্ছে। ওকে, তো ঢাকা বোর্ডের প্রথম প্রশ্নতে যদি আমি আসি, দেখো এখানে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তাহলে তোমাকে যেই কাজটা করতে হবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে টেবিলে 5টা কলাম লাগে। সেই 5টা কলামের মধ্যে তোমার 2টা কলাম প্রশ্নে দেওয়া আছে, এই যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, এই 2টা প্রশ্ন দেওয়া আছে, এই 2টা কলামের মান দেওয়া আছে। এই যে দেখো আমরা যদি টেবিলটা দেখি, এই টেবিলটার মধ্যে দেখো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, এই 2টা জিনিস প্রশ্নে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে আমরা বসাই দিলাম। আর গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফ আই দ্বারা, এটা মনে রাখবে, এই যে গণসংখ্যাকে এফ আই দিয়ে প্রকাশ করে। ওকে, এখন আরেকটা কলাম আমাদের বের করতে হবে, যেটার নাম হচ্ছে শ্রেণীর মধ্যমান, যেটাকে এক্স আই দিয়ে প্রকাশ করা হয়। শ্রেণীর মধ্যমান কিভাবে বের করে? ক নাম্বারে আমরা অলরেডি দেখছি, ওই শ্রেণীর নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, 45 আর 49 যোগ করে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হয় 47। সেম ভাবে 50 আর 54 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 52। এভাবে সবগুলো যোগ করে করে 2 দিয়ে ভাগ করে আমরা এই মধ্যমানগুলো পেয়ে যাব। মধ্যমানগুলো বের করার পরে এই সবগুলো মধ্যমান থেকে তোমার একটা মধ্যমানকে ধরে নিতে হবে আনুমানিক গড়, অর্থাৎ তুমি নিজে অনুমান করে একটা গড় ধরে নিবা, তোমার মতো করে অনুমান করে তুমি গড় ধরে নিবা। এটাকে বলে আনুমানিক গড় বা অনুমিত গড়, যেটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। এখন এই এর মানটা তুমি শ্রেণীর মধ্যমানে যে কোনো একটা নিলেই হয়, তবে সবচেয়ে ভালো হয় মাঝামাঝিতে থেকে একটা মান নাও এবং মাঝামাঝিতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকে। অর্থাৎ সোজা হিসাব, তোমার গণসংখ্যা সবচেয়ে বেশি যেখানে আছে ওটা দেখবে বেশিরভাগ সময় মাঝখানেই আছে, সবচেয়ে বেশি গণসংখ্যা মাঝামাঝি একটা মানেই আছে, ওই মান বরাবর তুমি শ্রেণীর মধ্যমান এ ধরে নাও। অর্থাৎ তুমি দেখো এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি কত? 20। এই 20 বরাবর যে মধ্যমানটা আছে সেই মধ্যমানটাকে তুমি আনুমানিক গড় এ ধরে নিবা। আবারও বলছি, যেই ঘরে গণসংখ্যা বেশি সেই ঘর বরাবর মধ্যমানটাকে তুমি আনুমানিক গড় ধরে নিবা। ওকে, অনেক সময় দেখবা যে না বেশি যেটা আছে সেটা বরাবর ধরে নাই, বা মাঝামাঝিতে একটা আছে সেই বরাবর ধরছে, ওইটা ধরলেও সমস্যা নাই, বাট তুমি ম্যাক্সিমাম টাইম এটাই করবা। তাহলে এই 3টা কলামের মান আমরা এখন বসাইতে পারবো। 4 নম্বর কলাম যেটা, সেটার নাম হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি এটাকে প্রকাশ করা হয় ইউআই দ্বারা। এখন এই ধাপ বিচ্যুতি যে ইউআই দ্বারা প্রকাশ করা হয়, এই ইউআই এর মানগুলো বের করব কিভাবে? ইউআই এর মান বের করার নিয়ম হচ্ছে, তুমি এই এক্সআই থেকে এ বিয়োগ করে এইচ দিয়ে ভাগ করে দিবা। এখন দেখো প্রথম ঘরে -3 কিভাবে আসে আমরা একটু দেখি। প্রথম ঘরে এক্সআই এর মান কত দেখো তো, প্রথম ঘরে এক্সআই এর মান 47, তার থেকে বিয়োগ করবা হচ্ছে এর মান কত দেখো তো 62, 47 থেকে 62 বিয়োগ করে দিব। ভাগ করব কত দিয়ে? এইচ দিয়ে। এইচ কে বলা হয় শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। এই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি কিভাবে বের করে? যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমাটা বিয়োগ করে দাও, তাহলে যত হয় সেটাই শ্রেণী ব্যাপ্তি এইচ এর মান। 50 থেকে 45 বিয়োগ করলে হয় 5, তার মানে এইচ এর মান হচ্ছে 5। বা তুমি এই 65 থেকে 60 বিয়োগ করো, যে কোনো শ্রেণী থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমাগুলো বিয়োগ করে দিবা, যত আসে সেটাই হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি। তো আশা করি বুঝতে পেরেছো শ্রেণী ব্যাপ্তি কিভাবে। তার মানে এইচ এর মান 5, এখানে 5 পাইলাম। 47 থেকে যদি 62 আমরা বিয়োগ করি তাহলে হয় -15, অর্থাৎ -15 আসে উপরে, -15 কে 5 দিয়ে ভাগ করলে -3, দ্যাটস ওয়াই এখানে -3।
সেম ভাবে পরের ঘরের জন্য যদি করো, পরের ঘরের xi হচ্ছে 52, তার মানে এখানে 52 হবে। আর এর মান তো ফিক্সড, এর মান সবসময় 62 থাকবে, এইচ এর মানও ফিক্সড 5 থাকবে। তো 52 থেকে 62 বিয়োগ করলে -10 হয়, -10 কে 5 দিয়ে ভাগ করলে -2, এই জন্য এখানে -2। এভাবে তুমি সবগুলা মান বের করে ফেলবা। এখন এই সূত্র ছাড়াও কিন্তু এটাকে খুব সহজ পদ্ধতিতে বের করা যায়, সূত্র বাদ দিয়ে। কারণ আমি জানি তুমি এই পদ্ধতি সবচেয়ে বেশি পছন্দ করবা। সেটা কি, তুমি যেই শ্রেণীতে শ্রেণীর মধ্যমান গুলোর মধ্যে যেটাকে আনুমানিক গড় এ ধরে নিয়েছো, ওই বরাবর ধাপ বিচ্যুতি ইউআই এর মান তুমি 0 বসাবা। কোথায়, যেখানে এ ধরছো ওই বরাবর ধাপ বিচ্যুতিটা এই 0 ধরবা। এবার উপরের দিকের মানগুলো -1, -2, -3 করে চলতে থাকবে, যতগুলা ঘর আছে, 4টা ঘর থাকলে -4 পর্যন্ত। তো উপরের দিকের মানগুলো মাইনাস, এটা মনে রাখতে হবে, উপরের গুলো কিন্তু মাইনাস। আর নিচের দিকের মানগুলো প্লাস হতে থাকবে। এই দেখো +1, +2, আরো থাকলে +3, +4, প্লাস চিহ্ন দেওয়া লাগে না আর কি, না দেওয়ার মানে হচ্ছে কোনো চিহ্ন নাই মানে সেটা প্লাস, এটা আমরা বুঝি। তাহলে এইভাবে তুমি ধাপ বিচ্যুতিগুলো নির্ণয় করবা। ধাপ বিচ্যুতি কিন্তু নির্ণয়ের 2টা নিয়ম দেখাই দিয়েছি। এখন তোমার ইচ্ছা তুমি কোন নিয়ম ফলো করবা, আমি জানি তুমি কোন নিয়ম ফলো করবা। ওকে, এখন আসো পরবর্তীতে এই গণসংখ্যার ধাপ বিচ্যুতি, এই দুইটা গুণ করে দিব। গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি, গণসংখ্যা হচ্ছে এফআই, ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই, অর্থাৎ এফআই এর সাথে ইউআই গুণ করে দিব। তো দেখো 4 আর -3 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে -12, 8 আর -2, যদি 8 আর -2 যদি আমরা গুণ করি তাহলে -16, 10 আর -1 গুণ করলে -10, 20 আর 0 গুণ করলে 0, 12 আর 1 গুণ করলে 12, 6 আর 2 গুণ করলে 12। তো এইভাবে আমরা সবগুলো গুণ করে করে আমরা মানগুলো বের করে ফেলবো। ফাইন, তাহলে ধাপ বিচ্যুতি আর গণসংখ্যা গুণ করে আমরা যে মানগুলো পাইলাম, এবার আমাদের কাজ হচ্ছে সবগুলো মান যোগ করে ফেলা। এই ক্যালকুলেটর নিবা, এগুলো কিভাবে যোগ করবো আমি বলি। ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর প্রথমে লিখবা -12, -16, -10, +0, +12, +12, এটা লিখে এরপর ইকুয়ালি ক্লিক করবা, দেখবা আসে -14, তার মানে এই সবগুলোর যোগফল হচ্ছে -14। এখন কার যোগফলে -14? এই এফআই ইউআই এর সবগুলা মানের যোগফল, এফআই ইউআই এর সবগুলা মানের যোগফল। এই যোগফল চিহ্ন বোঝায় এই সামেশন চিহ্ন দিয়ে। এই সামেশন মানে কি, যোগফল। কার যোগফল? এই সবগুলা এফআই ইউআই এর যোগফল। তাহলে সবগুলা এফআই ইউআই এর যোগফল, এই জন্য সামেশন অফ এফআই ইউআই, এটার মান হচ্ছে -14। আবার তুমি এখানে যতগুলা গণসংখ্যা আছে এই সবগুলা যোগ করে ফেলবা। এই সবগুলা যোগ করলে হয় 60, আর এটাকে প্রকাশ করা হয় n দিয়ে। n মানে হচ্ছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা হচ্ছে আমাদের 60। শেষ, আমাদের টেবিলের কাজ শেষ। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। কোনো জায়গায় না বুঝে তুমি ভিডিওটা আবার দেখো, দেখবা বুঝবা, অবশ্যই বুঝবা। আমি খুব ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। এবার আসো গড়ের সূত্রটা, সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্রটা, এটাকে x বার দিয়ে প্রকাশ করা হয়। গড় সমান হচ্ছে a প্লাস সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই n ইন্টু h, এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র। এখন a কি, এই হচ্ছে 62, এখানে পাশে লিখে রাখবা আবার সাইড নোট দিয়ে। তো এর মান কত, 62। সামেশন অফ এফআই ইউআই এর মান কত, -14। n এর মান কত, এই যে 60। আর h এর মান তো একটু আগেও বলছে, যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করো, তাহলে যত হয় তত। 60 থেকে 55 বিয়োগ করলে 5, বা 55 থেকে 50 বিয়োগ করলে 5, তার মানে h এর মান হচ্ছে 5। এবার এটাকে ক্যালকুলেট করে ফেলো। -14, প্রথমে দেখো এই মাইনাস আর এই প্লাস, এই দুটো গুণ হয়ে যাবে। প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, এই জন্য পরের লাইনে মাইনাস হয়ে গেছে। 14 আর 5 গুণ করলে কি হয়, 70, আর নিচে হচ্ছে 60। 70কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে 1.17, আর আগে আছে 62, 62 জায়গায় 62 আছে। তো 62 থেকে 1.17 বিয়োগ করলে 60.83, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গড়। আশা করি বুঝতে পেরেছো কিভাবে গড়গুলা নির্ণয় করতে হয়। তো এটাই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন এইটার মতো করেই তুমি এই বাকি যত সংক্ষিপ্ত পদ্ধতির গড় আছে, এই যে ঢাকা বোর্ড 1 নাম্বারটা তো করাই দিলাম, রাজশাহী বোর্ডের 1 নাম্বার সৃজনশীল, যশোর বোর্ডের 1 নাম্বার, কুমিল্লা বোর্ডের দিয়ে সবগুলো তুমি সমাধান করে ফেলো আলহামদুলিল্লাহ। তাহলে তোমার তুমি দেখবা সবগুলোই করতে পারবা। যাক, এটা আমাদের শেষ। এবার আসো খ নাম্বার প্রশ্নে কি বলছে। খ নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বর্ণনা সহ গণসংখ্যা নিবেশনের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। অর্থাৎ এই যে টেবিলটা আছে এটার গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তো গণসংখ্যা বহুভুজ আমরা অঙ্কন করব, ঠিক আছে। এই যে আমরা এই গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করতেছি, এই যে এখন এটা আমরা সমাধান করতেছি। এই গণসংখ্যা বহুভুজ ঢাকা বোর্ডের 1 নাম্বার প্রশ্নটা গণসংখ্যা বহুভুজ আমরা অঙ্কন করতেছি। এটা অঙ্কন করার পাশাপাশি তোমার কিন্তু এই বাকি সব কভার হয়ে যাচ্ছে।
সো তুমি এই ঢাকা বোর্ডের 1 নাম্বার প্রশ্নটা একটু ভালো করে দেখো এখন যেটা করাচ্ছে, তাহলে এই বাকি সবগুলো কিন্তু তোমার কভার হয়ে যাচ্ছে। তো চল আমরা বিসমিল্লাহ করে শুরু করি। আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে তোমাকে এই যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটা দিয়ে হবে না, তোমাকে আরো একটা কলাম লাগবে। যেমন গড় নির্ণয় করতে গেলে 5টা কলাম লাগছে, এখানে আমাদের 2টা কলাম দেওয়া আছে, এই 2টা কলাম দিয়ে কিন্তু আমাদের কাজ হবে না। আমাদের টোটাল গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে 3টা কলাম লাগবে, অর্থাৎ এই 2টা কলামের বাহিরেও আরো একটা কলাম লাগবে। সেই কলামটা কি সেটা আমরা দেখে ফেলি। এই যে দেখো আমরা এখানে যদি দেখি যে এই যে আমাদের গ নাম্বার প্রশ্ন, দেখো এখানে একটা জিনিস বলা আছে গ নাম্বারে যে ক্ষয়ের সারণী ব্যবহার করে, এখানে কিন্তু নতুন টেবিল করে নাই। এখন তোমার প্রশ্ন হতে পারে আপনি মাত্র বললেন যে না 2টা কলামে হবে না। হ্যাঁ 2টা কলামে হবে না, প্রশ্নে 2টা দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা 2টা দিয়ে হবে না, তোমার 3টা লাগবে। সেই 3টা কি কি সেটা খতে যে তুমি টেবিলটা অলরেডি করে ফেলছো সেটার মধ্যে আছে। সেটা কি এই যে শ্রেণীর মধ্যমানটা, একটু ভালো করে খেয়াল করো, এই যে শ্রেণীর মধ্যমানটা এইটা হচ্ছে তোমার লাগবে। তো এটা তো তুমি খতে অলরেডি বের করছো। তোমার কাছে আছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, তোমাকে গ নাম্বার করতে গেলে শ্রেণীর মধ্যমান বের করতে হবে। তো এখন তুমি চাইলে গতে এই টেবিলটা আবার অঙ্কন করতে পারো, শুধুমাত্র এই 3টা কলাম দিয়ে, এই 2টা কলাম লাগবে না গতে, তুমি চাইলে করতে পারো। আবার তুমি চাইলে খতে যেহেতু বের করছো তুমি ক্ষয়ের রেফারেন্স দিয়ে দিতে পারো যে ক্ষয়ের টেবিল ব্যবহার করে। তো ক্ষয়ের টেবিলে কি আছে, এই যে দেখো শ্রেণীর মধ্যমানগুলো আছে, সুন্দরভাবে শ্রেণীর মধ্যমান, এটাই আমাদের লাগবে গ নাম্বার করতে গেলে। তো এখন আসো আমরা আমাদের চিত্রতে চলে যাই, ঠিক আছে? আমাদের যে চিত্রটা আছে সেটার মধ্যে আমরা চলে আসি। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের ঢাকা বোর্ডের 2 নাম্বার যে প্রশ্নটা, 1 নাম্বার প্রশ্ন সমাধান করতেছি, এই প্রশ্নটা আমি হচ্ছে এখানে যদি একটু দেখায় রাখি, এটা হচ্ছে আমাদের গ্রাফ। তো গ্রাফে আমরা কি করব, প্রথমে তুমি এই বরাবর একটা দাগ দিবা গ্রাফের মধ্যে, এই দাগটাকে বলা হয় এক্স অক্ষ, এটাকে আনুভূমিক লাইন, এটাকে এক্স অক্ষ বলে। আর এই উলম্ব বরাবর একটা দাগ দিবা, এটাকে বলে ওয়াই অক্ষ। এক্স অক্ষের নাম দিবা এক্স ও এক্স প্রাইম, ওয়াই অক্ষের নাম দিবা ওয়াই ও ওয়াই প্রাইম। তার মানে এক্স অক্ষের নাম এক্স ও এক্স প্রাইম, ওয়াই অক্ষের নাম ওয়াই ও ওয়াই প্রাইম। এক্স অক্ষ বরাবর আমরা কার মান বসাবো, এক্স অক্ষের বরাবর আমরা শ্রেণীর মধ্যমানের মান বসাবো। আর ওয়াই অক্ষ বরাবর আমরা কার মান বসাবো, ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যার মান বসাবো। তো এখানে লিখে দিবা শ্রেণীর মধ্যমান, এখানে লিখবা গণসংখ্যা। এখন আমরা যে টেবিলটা থেকে যে এই টেবিলটা, এই যে খতে আমাদের যে টেবিলটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই টেবিল। এই টেবিলের মধ্যে তুমি যদি খেয়াল করো এই যে শ্রেণীর মধ্যমান আমাদের কত থেকে শুরু, 47 থেকে শুরু, শেষ কত 72। তার মানে কি আমরা 47 থেকে 72 পর্যন্ত লিখবো না, তুমি যদি দেখো এখানে 42 থেকে 77 পর্যন্ত লেখা আছে। সো তুমি যে কাজ করবা সেটা হচ্ছে এই যে মধ্যমানগুলো আছে তোমার, এই মধ্যমানগুলো ছাড়াও তুমি 2টা মধ্যমান এক্সট্রা বের করে নেবা। কোন 2টা মধ্যমান, এই যে প্রথমে যে শ্রেণী আছে এই শ্রেণীর আগে যদি কোনো শ্রেণী থাকতো সেটার মধ্যমান কত হইতো সেটা তুমি বের করে নিবা। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মধ্যমান 5 5 করে কম, 57 থেকে 5 কম 52, 52 থেকে 5 কম 47, 47 থেকে 5 কম হচ্ছে 42। তার মানে এই প্রথম মধ্যমানটা হচ্ছে 42 হবে। প্রথম শ্রেণীর আগের শ্রেণীর মধ্যমানটা কত হবে, 42 হবে। এবার আসো আরেকটা, আমি বলছি 2টা মধ্যমান, এখন আরেকটা মধ্যমান কোনটা, আরেকটা মধ্যমান যেটা শেষ তারপরে যদি কোনো শ্রেণী থাকতো সেটার মধ্যমান কত হইতো, এই 72 পরে কোনো শ্রেণী থাকলে তার মধ্যমান 5 বেশি হইতো। কারণ তুমি দেখো প্রত্যেকটা 5 5 বাড়তেছে, 62 থেকে 5 বেশি 67, 67 থেকে 5 বেশি 72, 72 থেকে 5 বেশি 77 হবে। তার মানে এটা হচ্ছে আমাদের শেষ শ্রেণীর পরবর্তী মধ্যমান। এই 2টা মধ্যমান তোমার লাগবে। তার মানে তুমি 42 থেকে লেখা শুরু করবা, 77 পর্যন্ত লিখবা। সো এই জন্য আমরা আমাদের এইখানে দেখো 42 থেকে শুরু করে 77 পর্যন্ত লিখছি। এখন লেখার একটু নিয়ম আছে। প্রথমে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে ও, এটা হচ্ছে 0, ঠিক আছে? তুমি এখান থেকে 5 ঘর পরে গিয়ে এই যে এখানে 42 লিখবে, এই 5 ঘরে কিছু লিখবা না, এই দাগ কেন সেটা পরে আলোচনা করতেছি, এই 42 লিখবা। এরপর 5 ঘর পরে 47, কারণ 42 থেকে 45 47 এর মধ্যে পার্থক্য কত 5, তার মানে এই 5 ঘর পরে 47 দিব, আবার 5 ঘর পরে 52, এইভাবে আমি 77 পর্যন্ত বিন্দুগুলো লিখে নিব। ওই যে কেন 77 পর্যন্ত, এই যে দেখো আমাদের 77 পর্যন্ত আমরা লিখে নিব। এখন কেন এই দুটো এক্সট্রা বের করছি আমরা পরে দেখতেছি। এবার আসো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা বসাবো। তা আমরা যদি গণসংখ্যা দেখি, দেখো গণসংখ্যা আমাদের সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 20,
তার মানে ওয়াই অক্ষে আমাদের 20টা ঘর লাগবে, এর বেশি লাগবে না। তো ওয়াই অক্ষের মানগুলো লেখার ক্ষেত্রে 5 5 5 5 করে লেখা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা যেহেতু শূন্য, 5 ঘরের উপরে 5, তার 5 ঘরের উপরে 10, 15, 20, 20 পর্যন্ত লিখলে হবে। জায়গা থাকলে তুমি 25 লিখে রাখতে পারো, বাট 20 পর্যন্ত লিখে রাখতে হবে তোমার। এবার আসো আমরা বিন্দুগুলো বসাবো। বিন্দুগুলো কিভাবে বসায় আমরা যদি একটু খেয়াল করি, এই বিন্দুগুলো বসানোর নিয়ম হচ্ছে, তুমি যদি দেখো এখানে আমাদের মধ্যমান যখন 42, কোনো গণসংখ্যা নাই, কিন্তু মধ্যমান যখন 47, গণসংখ্যা কত? 4। তার মানে মধ্যমান যখন আমাদের 47, তখন 4 ঘর উপরে বিন্দু দিতে হবে। এই যে দেখো 4 ঘর, গুনে গুনে 4 ঘর উপরে বিন্দু দিতে হবে। আবার এখানে খেয়াল করো, মধ্যমান যখন 52, তখন 8, এই 52 বরাবর 8 ঘর উপরে বিন্দু দিতে হবে। 57 বরাবর গণসংখ্যা 10 ছিল, 10 ঘর উপরে বিন্দু দিতে হবে। 62 বরাবর 20 ছিল, 20 ঘর উপরে বিন্দু দিতে হবে। সো তুমি এখন এই সবগুলা বিন্দু দিয়ে নিবে। এই যে এই বিন্দুটা, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই সবগুলা বিন্দু দিয়ে নিলাম। নেওয়ার পরে এবার স্কেল দিয়ে তুমি এই বিন্দুগুলো সোজাসুজি ভাবে দাগ দিয়ে যোগ করে ফেলবে। এই সবগুলো বিন্দু তুমি যোগ করে ফেলবে, আল্লাহ ভরসা, যোগ হয়ে গেল। গ্রাফ মোটামুটি 90% কমপ্লিট। কিন্তু এই গ্রাফটাকে তোমাকে এক্স অক্ষের সাথে মিলাইতে হবে। দেখো গ্রাফটা কিন্তু আকাশে দুলতেছে, ঠিক আছে, আকাশে বাতাসে সে উড়ে বেড়াচ্ছে, কিন্তু এই গ্রাফকে এর লাগাম টেনে ধরতে হবে কার সাথে? এক্স অক্ষের সাথে। তো এটাকে এক্স অক্ষের সাথে যদি আমরা মিলাইতে চাই, তাহলে কিভাবে মিলাবো? ওই যে আমরা বের করছিলাম কি, এই যে প্রথম শ্রেণীর আগের মধ্যবিন্দু 42, এই 42-এর সাথে এটাকে যোগ করে দিবে। এই যে 42-এর সাথে যোগ করে এর লাগাম টেনে ধরবো। আবার শেষ শ্রেণীর পরবর্তী মধ্যবিন্দু বের করছে 77, এটাকে সেই 77-এর সাথে মিলাই দিব। এই জন্য আমরা এই 42 আর 77 বের করছি। গ্রাফ অলমোস্ট কমপ্লিট, তবে শেষ হয়েও হইল না শেষ। কেন? কারণ এই যে এখানে দাগটা কিসের, দেখো এই ও বিন্দুটা হচ্ছে 0, মূল বিন্দু বলা হয়, এটার মান কিন্তু 0। 0 থেকে এখান পর্যন্ত কি 42টা ঘর আছে? নাই, কিন্তু তুমি তো 42 লিখছো ঠিকই, কারণ আমাদের এখানে 42টা ঘর, এই প্রথম 42টা ঘরের আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের টেবিলে এই 42টা ঘরের কোনো জায়গায় নাই। তো সেই জন্য আমি যদি এখন 42টা ঘর খালি রাখি, আমার গ্রাফে 42টা ঘর খেয়ে ফেলবে, বাকি যেটা মেইন অংশ সেটার জন্য আর গ্রাফ খালি থাকবে না। তো এই 42টা ঘর বোঝানোর জন্য আমি ছোট একটা জায়গার মধ্যে 42 লিখলাম, আর মাঝখানে এই ভাঙা চিহ্নটা দিয়ে দিব। এটার মানে হচ্ছে যে এখানে 42টা ঘর আছে, এই ভাঙা চিহ্ন দিয়ে বোঝায় যে এই ভাঙার ভিতরে বাকি সবগুলা হারাই গেছে, আছে, মেন কথা আছে, এই ভাঙার ভিতরে আছে, ঠিক আছে। তো এই জন্য এই ভাঙা চিহ্নটা ব্যবহার করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো ছক সবসময় যে এত সুন্দর হবে, মানে এত তোমার জন্য এতটা স্মুথ হবে ব্যাপারটা তা না। মাঝে মাঝে এমন হতে পারে, মনে করো এখানে 42 থেকে শুরু, এখানে শেষ হয়তো 102-এ, ঠিক আছে। তো তুমি দেখবে যে 102 পর্যন্ত যাইতে যাইতে তোমার ছক কাগজে আর জায়গা হচ্ছে না, ঠিক আছে। তখন তোমাকে এক ঘরকে 2 2 করে হিসাব করে ধরে নিতে হয়। মনে করো এখানে যেমন আমি এক ঘরকে 1 1 করে হিসাব করছি, দেখো 5 ঘর পরেই কিন্তু 47 লিখছি। তখন হয়তোবা আমি এক ঘরকে 2 2 করে হিসাব করতাম, ঠিক আছে। তো তখন আমি 5 ঘর পরে না, 2.5 ঘর পরে 47 লিখতাম, কারণ এক ঘরকে 2 2 মানে 2.5 ঘর গেলেই 5, এরকম। আবার দেখো এখানে মাঝে মাঝে এমন হইতে পারে তোমার গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা মনে করো যে 40, তো 40 পর্যন্ত তোমার এখানে জায়গা হবে না, সেখানে আমি এক ঘরকে 2 2 করে হিসাব করব, তার মানে আমি 5 ঘর গেলেই 10 লিখে দিব। আবার আরো 5 ঘর গেলে সেখানে আমি কি লিখে দিব? 20 লিখে দিব, কারণ প্রতি 5 ঘরে 10 10 করে হয়ে যাচ্ছে। এক ঘরকে 2 2 করে হিসাব করলে 5 ঘর উপরে উঠলে 10 ঘর উপরে উঠে যাবে, আরো 5 ঘর উপরে উঠলে 20 ঘর উপরে উঠে যাবে, আরো 5 ঘর উপরে উঠলে 30 ঘর উপরে, আর উঠতে পারতেছি না, যাই হোক। তো এইভাবে তুমি 40 পর্যন্ত বিন্দুগুলো, তখন তোমাকে আবার এখানে বলেও দিতে হবে যে তুমি এখানে এক ঘরকে 2 2 করে হিসাব করছো, এখানে এক ঘরকে 1 1 করে হিসাব করছো, বা 2 ঘরকে 1 1 করে হিসাব করছো। তো এইরকম জিনিস আমরা কিন্তু আমাদের পাঠ্য বই, আমাদের ইজি ম্যাথ বইয়ের যে 2025 সালের বা 24 সালের যে প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু ওই ভিডিওগুলোতে কিন্তু বিশ্লেষণ করে বলে দিয়েছি যে কখন এক ঘরকে মানে 2 করে ধরে নিতে হবে। তুমি গ্রাফ দেখলে বুঝতে পারবা, 25 সাল 24 সালের গ্রাফগুলো দেখো ইজি ম্যাথ বইয়ের, সেখানে দেখবা যে চিত্রতে তুমি দেখতে পাচ্ছ না এখানে তো 5 ঘর কিন্তু লিখছে 10 ব্যবধান। ওই গ্রাফটার তুমি ভিডিওটা দেখে আসো, দেখবা যে ওইখানে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে কেন এখানে আমরা এক ঘরকে 2 2 করে হিসাব করব। যাই হোক, এখন তোমাকে এটাও বলে দিতে হবে যে এখানে যে তুমি এক ঘরকে 2 2 করে হিসাব করছো বা এক ঘরকে 1 1 করে হিসাব করছো, এই যে দেখো এখানে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে 1 একক ধরে আমরা শ্রেণীর মধ্যমানগুলো লিখছি, এই যে শ্রেণীর মধ্যমানগুলো আমরা এখানে লিখছি। আর ওয়াই অক্ষে এখানেও প্রতি ঘরকে 1 1 করে ধরছে, আমাদের এখানে কিন্তু এক ঘরকে 2 বা 2 ঘরকে 1 ধরার প্রয়োজন পড়ে নাই। তো প্রতি ঘরকে 1 1 ধরে আমরা কি বসাইছি এখানে, এই প্রতি বর্গ ঘরকে 1 একক ধরে গণসংখ্যা ধরে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করেছি।
আবার এই যে মূল বিন্দু ও, এখান থেকে 42টা ঘর বোঝানোর জন্য আমরা এই ভাঙা চিহ্ন ব্যবহার করছি। তো আশা করি তুমি বুঝতে পেরেছো যে এই বর্ণনাটাও কিন্তু তোমার দিতে হবে। তো এখন অনেকের প্রশ্ন থাকে ভাই বর্ণনা আগে দিব না গ্রাফ পরে দিব। সমস্যা নাই, তুমি যেটা আগে দাও। তবে নরমালি তুমি এক কাজ করবা, টেবিলটা দিবা আগে, তোমার পরীক্ষার খাতার মধ্যে আগে টেবিল লিখবা, টেবিলের পরে হচ্ছে তুমি এটাকে কি বলে হচ্ছে বর্ণনাটা লিখবা, এরপর ডান পাশের পেজে গ্রাফটা স্ট্যাপলিং করে দিবা, তাহলেই হয়ে যাবে। তো আমাদের ঢাকা বোর্ডের প্রশ্নগুলো কিন্তু সমাধান, 1 নম্বর সৃজনশীলের প্রশ্নগুলো সমাধান হয়ে গেছে। এখন আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে ঢাকা বোর্ডের 2 নম্বর সৃজনশীল যেটা আসছে সেটা। তাহলে এখানে আমরা ঢাকা বোর্ডের 1 নম্বর সৃজনশীল সমাধান করার পাশাপাশি দেখো আমরা কয়টা প্রশ্ন সমাধান করে ফেলছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা প্রশ্ন কিন্তু আমাদের সমাধান শেষ। তো তুমি বইয়ের মধ্যে দেখো, তোমার দরকার মনে করো ময়মনসিংহ বোর্ড 2 নম্বরের সংক্ষিপ্ত পদ্ধতির গড় দরকার, তুমি এই যে এখন যেটা করাইলাম ঢাকা বোর্ডের 1 নম্বর সৃজনশীলের খ দেখে নিলেই হবে। তোমার দরকার মনে করো দিনাজপুর বোর্ডের 2 নম্বর সৃজনশীল, সো 2 নম্বর সৃজনশীলে গণসংখ্যা বহুভুজ আছে, এটা আমি মাত্র করা দিলাম ঢাকা বোর্ডের 1 নম্বরটা। সো এটা যদি ভালো করে বুঝো তুমি ওইটাও বুঝতে পারবা, ওইটাও করতে পারবা ইনশাল্লাহ। এখন ঢাকা বোর্ডের 2 নম্বর সৃজনশীল প্রশ্নে আমরা যাই। ঢাকা বোর্ড 22 সালে এই সৃজনশীলটা আসছে। তো এখানে ঢাকা বোর্ড 22 সালে এই সৃজনশীলটা আসার কারণে আমাদের অনেক উপকার হয়েছে। কেন? কারণ আমরা যেহেতু এক ভিডিওর মধ্যে পুরো 22 সালের সৃজনশীল প্রশ্ন শেষ করতেছি। তো তোমাদের অনেক সময় প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি তো যেগুলো দেখাচ্ছেন ওগুলো সব টেবিল দিয়ে উদ্দীপক আসছে, টেবিল ছাড়া উদ্দীপক যেমন এইরকম আসে, তখন কি করব? তো সেটাও কিন্তু আমাদের সমাধান হয়ে যাচ্ছে। তবে তার আগে আমি বলে রাখি যে টেবিল ছাড়া যে প্রশ্নগুলো হয়, যেমন এই প্রশ্নটা টেবিল ছাড়া হলেও এটাকে টেবিলে নিয়ে তারপর ম্যাথ করতে হয়। তো এটাকে কিভাবে টেবিলে নিতে হয় সেটা আমরা দেখে ফেলবো এই ভিডিওর মধ্যেই, মানে আমাদের এই প্রশ্নের মধ্যেই। তো আমরা যদি দেখি ঢাকা বোর্ড 22 সালে যে 2 নম্বর প্রশ্নটা আসছে, এই যে এটার মধ্যে আমাদের উদ্দীপক দেওয়া আছে আর ক খ গ প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আসো ক নাম্বার প্রশ্ন। এখানে অনেকগুলো সংখ্যা দিয়ে বলতেছে সংখ্যাগুলির মধ্যক নির্ণয় করতে হবে। তো চলো আমরা এগুলোর মধ্যক নির্ণয় করি। প্রথমে তুমি এই সংখ্যাগুলো যেগুলো আছে, এই যে দেখো এখানে 13 19 17, এই যে এই সবগুলো সংখ্যা, এগুলো কিন্তু সাজানো নাই, মানে ছোট থেকে বড় বা বড় আকারে সাজানো নাই। দেখো 13 19, আবার 19-এর ছোট 17, এইভাবে হিজিবিজি আকারে দেওয়া আছে। তো তুমি এই হিজিবিজিকে ইজিবিজি করতে হবে, অর্থাৎ ইজিতে রূপান্তর করতে হবে। সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় আকারে সাজাই লিখতে হবে। তো এখানে ছোট থেকে বড় আকারে সাজাই লিখলাম, 13 14 থেকে 20 পর্যন্ত আমরা এগুলোকে সাজাই লিখলাম। লিখার পর এখন তুমি এখানে গুণে দেখবা যে এখানে কয়টা সংখ্যা আছে। আমি দেখলাম 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা আছে। তাহলে এখানে মোট উপাত্ত সংখ্যা হচ্ছে 8টি। এই 8কে প্রকাশ করব আমরা n দিয়ে, তার মানে n এর মান হচ্ছে 8। এবার তোমাকে জানতে হবে 8 কি জোড় না বিজোড়। এখন এটা তো আমি আর শিখাবো না যে 8 জোড় না বিজোড়, জোড় বিজোড় সংখ্যা তুমি আশা করি জানো। না জানলে না, তুমি জানো, না জানবা কেন? 8 একটা জোড় সংখ্যা, এখানে পাশে লিখে রাখবা যে একটি জোড় সংখ্যা। এখন কথা হচ্ছে ভাই কেন আমার জানতে হবে এটা জোড় সংখ্যা? কারণ জোড় সংখ্যা হলে এই মধ্যক নির্ণয় সূত্র একটা হবে, আর বিজোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয় সূত্র আরেকটা হবে। তো যেহেতু এটা জোড় সংখ্যা, এটার মধ্যক নির্ণয় সূত্রটা এখন আমরা দেখে ফেলবো। এই যে দেখো এটার মধ্যক নির্ণয় সূত্র কি? এটার মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ ডিভাইডেড বাই 2। আর n এর মান কত? এই যে n এর মান হচ্ছে 8। তাহলে n এর মান 8 বসাই দিই, এই যে 8 বসাই দিলাম, এই যে n এর মান 8 বসাই দিলাম। এবার 8 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, তার মানে 4 তম পদ। আর 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, 5 তম পদ ডিভাইডেড বাই 2। এখন 4 তম পদ কত ভাই? 4 তম পদ তুমি যেটাকে সাজাই লিখছো সেটা 4 নাম্বার পদ হচ্ছে 4 তম পদ। প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা না, কিন্তু এই যে প্রশ্নে এটা দেওয়া ছিল মানে এটার 4 তম পদ না, তুমি যেখানে সাজায় লিখছো সেটার 4 তম পদ তোমাকে বের করতে হবে। তো এটার 4 তম পদ কত? এই যে 1 2 3 4, 4 তম পদ 16, 5 তম পদ 17। তো এই 4 তম পদের জায়গায় 16 বসাইলাম, 5 তম পদের জায়গায় 17 বসাইলাম, নিচে 2। 16 আর 17 যোগ করলে 33, 33 কে 2 দিয়ে ভাগ করলে 16.5। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মধ্যক। সো মধ্যক আশা করি বুঝে গেছো। আর যদি বিজোড় হতো তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে n + 1 ডিভাইডেড বাই 2 তম পদ। তুমি লিখে রাখতে পারো n + 1 ডিভাইডেড বাই 2 তম পদ, n + 1 ডিভাইডেড বাই 2 তম পদ, শেষ। এটা হচ্ছে তখন মধ্যক নির্ণয়ের সূত্র যদি বিজোড় হইতো। তো ক নাম্বার প্রশ্ন শেষ। এবার বিসমিল্লাহ করে আমরা খ নাম্বার প্রশ্নে চলে আসি। খ নাম্বার প্রশ্নে বলতেছে শ্রেণীব্যাপ্তি 5 ধরে সারণী তৈরি করে প্রচুরক নির্ণয় করো। দেখো তোমাকে শ্রেণীব্যাপ্তি 5 ধরে নিতে হবে আগে, মানে শ্রেণীব্যাপ্তি 5 তুমি আগে ধরে নিবা, নিয়ে কি তৈরি করতে হবে?
সারণী তৈরি করতে হবে। দেখো প্রচুরক নির্ণয় করতে বলছে ঠিক আছে, কিন্তু তোমাকে সারণী মানে টেবিল তৈরি করতে হবে। তো এখানে যদি প্রচুরকের জায়গায় গড়ও বলতো, মধ্যকও বলতো, কোনো গ্রাফের কথাও বলতো, তাও তোমার সারণীটা নির্ণয় করতেই হবে আগে, লাগবেই লাগবে। তো আসো এখন আমরা সারণীটা আগে তৈরি করি, তারপর প্রচুরক নির্ণয়ের হিসাবে যাব। সো শ্রেণীব্যাপ্তি 5 ধরে কিভাবে আমরা সারণী তৈরি করতে পারি সেটা আমরা আগে দেখি। তো সারণী তৈরি করতে গেলে তোমাকে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তি। এই দুইটা জিনিস তোমার আগে লাগবেই টেবিলটা তৈরি করতে গেলে। তো আমি কি বললাম যে টেবিল তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, শ্রেণী সংখ্যা আর হচ্ছে তোমার শ্রেণী ব্যাপ্তি। তো শ্রেণী ব্যাপ্তি তো প্রশ্নেই বলে দিছে ভাই, এই যে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এটার মান প্রশ্নেই বলে দিছে 5, তাহলে পেয়ে গেছি। এবার আমার লাগবে শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা বের করার একটা সূত্র আছে, দেখো শ্রেণী সংখ্যা বের করার সূত্রটা কি, শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে এই যে এটা, উপাত্তের পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। এই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি প্রশ্নেই দেওয়া আছে 5, এই শ্রেণী ব্যাপ্তির বা শ্রেণী ব্যবধানের মান প্রশ্নেই 5। শ্রেণী ব্যাপ্তি যে কথা শ্রেণী ব্যবধানও একই কথা, এটার মান কিন্তু 5 প্রশ্নেই দেওয়া আছে। তাহলে ভাই নিচের মান তো পেয়ে গেছি, কিন্তু উপরে যে পরিসর বললো আবার, এই শ্রেণী সংখ্যা বের করতে হলে পরিসরও লাগবে তোমার। তো পরিসরের সূত্র এখন কি, এই যে পরিসর বের করতে হলে এই যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে এক যোগ করতে হবে। তার মানে তোমার সর্বোচ্চ মান লাগবে, সর্বনিম্ন মান লাগবে, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করব, করে তার সাথে এক যোগ করে দিব, তাহলেই মামলা ডিসমিস। এখন সর্বোচ্চ মান তুমি ওই যে এখানে আমাদের উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে, কয়টা মান দেখো, গুণে দেখো, প্রশ্নে বলে দিয়েছে কিন্তু 30 জন, তার মানে এখানে 30টা মান আছে। এই 30টা মান থেকে সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোট মান বের করে তোমার লিখতে হবে। সবচেয়ে বড় মান 50 এবং সবচেয়ে ছোট মান যেটা, সবচেয়ে বড় মান হচ্ছে 99 আর সবচেয়ে ছোট মান সর্বনিম্ন মান হচ্ছে 50। তাহলে এখন পরিসর বের করে ফেলো, সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোট মান বিয়োগ করো, 99 থেকে 50 বিয়োগ করো 49, 49 এর সাথে এক যোগ করো, কত হবে 50। তার মানে পরিসর আমরা পেয়ে গেছি কত, 50। তো পরিসরের মান তুমি এখানে এখন 50 বসাই দাও, শ্রেণী ব্যবধান প্রশ্নে বলে দিছে 5, 5 বসাই দাও, ভাগ করো 50 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 10, তার মানে তোমার শ্রেণী সংখ্যা হচ্ছে 10। এখন এই শ্রেণী সংখ্যা কি কি কাজে লাগবে সেটা আমি একটু পরে আলোচনা করতেছি। তার আগে তোমাকে বলে রাখি, তুমি যদি এই রকম টাইপের ম্যাথ সমাধান করতে যাও কিছু ঝামেলায় পড়তে পারো। যেমন এখানে যেমন শ্রেণী ব্যাপ্তি 5 প্রশ্নে বলে দিছে, দেখো খ নাম্বার প্রশ্নে কিন্তু বলে দিছে শ্রেণী ব্যাপ্তি 5 বা শ্রেণী ব্যবধান 5, কিন্তু অনেক সময় শ্রেণী ব্যবধান বলে দিবে না, তোমাকে বলবে যে সারণী তৈরি করে প্রচুরক নির্ণয় করো। এখন আমি শ্রেণী ব্যাপ্তি কই পাবো, শ্রেণী ব্যাপ্তি তখন তোমাকে নিজেকে ধরে নিতে হবে। তো শ্রেণীব্যাপ্তি তুমি কিভাবে ধরবা, তুমি শ্রেণীব্যাপ্তি 5 অথবা 10 অথবা অনেকে 7, 8ও ধরে, তুমি এইভাবে ধরে নিতে পারো। তো এখন কথা হচ্ছে ভাই কোনটা ধরবো, তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা ধরলে হয়, তবে সবচেয়ে ভালো হয় যেটা উপাত্তের পরিসরের দিকে লক্ষ্য করে তুমি শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান ধরবা। উপাত্তের পরিসর দেখে কিভাবে, যদি দেখো পরিসরটা নর্মালি 40-50 এর বেশি তখন 10 করে ধরবা, যেমন এখানে 50, তাহলে তুমি 10 করে ধরো। আর যদি দেখো 40-45 এর নিচে 30-40 এরকম বা হচ্ছে 35 পরিসর আসছে, তখন তুমি 5 করে ধরে নাও, ঠিক আছে, তাহলেই কিন্তু হয়ে যায়। এখন তুমি বলতে পারো ভাই এখানে তো 50 কিন্তু আপনি তো 5 ধরছেন, এখানে আমি 5 ধরিনি, এখানে প্রশ্নে বলে দিছে। প্রশ্নে যেটা বলে দিবে সেটা তোমাকে অবশ্যই নিতে হবে, যদি প্রশ্নে বলা না থাকে তাহলে তুমি তোমার মতো করে ধরে নিতে পারো। 40-এর বেশি হলে তুমি 10 করে ধরে নিবা, আর 40-এর কম হলে তুমি 5 করে ধরে নিবা, এটা তো আপ টু ইউ, এটা ধরলে ভালো, ঠিক আছে, না ধরলেও সমস্যা নাই। তুমি 7, ভাই আমার 7 ভালো লাগে 7 ধরবো, কারণ রোনালদোর জার্সি নাম্বার 7, এই জন্য আমি 7 ধরবো। আরেকজন বলতেছে না আমি সব সময় 10 ধরবো, কারণ মেসির জার্সি নাম্বার 10, এই জন্য 10 ধরবো। এটা তোমার ইচ্ছা ভাই। সো এখন আসো এই ঝামেলা তুমি পড়তে পারো। আবার আরেকটা ঝামেলা হতে পারে তোমার, যে মাঝে মাঝে তুমি দেখবা এখানে শ্রেণী সংখ্যা আসছে, এখানে যেমন সরাসরি 50-কে 5 দিয়ে ভাগ করলে 10, কিন্তু এমন হতে পারে তোমার যে এই জায়গায় আসছে তোমার মনে করো 8.7 এরকম একটা মান আসছে। তো 8.7 রাখলে কিন্তু 8.7 তুমি রাখতে পারবে না, তুমি সব সময় শ্রেণী সংখ্যাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। তো পূর্ণ সংখ্যা কি, 8.7কে পূর্ণ সংখ্যা নিতে হলে তার পরবর্তী, সবসময় তার পরবর্তী পূর্ণ সংখ্যা 8.7 আসছে মানে 9 নিতে হবে। ইভেন এমনও যদি হয় 8.00001 আসছে, তাও পরবর্তী সংখ্যাটা নিতে হবে, 9 ধরে নিতে হবে। তখন তুমি এইরকম একটা সাইন দিয়ে বলবা যে 9, তার মানে তোমার শ্রেণী সংখ্যা হচ্ছে 9টি। বুঝতে পেরেছো? এরকম অনেক সময় এমসিকিউ আসে, এমসিকিউ আসার পর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলে, তো তুমি হিসাব করে দেখছো 8.7, অপশনেও 8.7 আছে, তুমি যদি 8.7 দাগাও অ্যান্সার কিন্তু ভুল অ্যান্সার, তোমাকে পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে 9, 9টি হচ্ছে শ্রেণী সংখ্যা হবে তখন।
যাক, এগুলা হচ্ছে এই প্রশ্নের বাইরের কথাবার্তা, তারপরেও এগুলা কিন্তু তোমার সামনে আসবে, তো এই জন্য যেন তুমি সমাধান করতে পারো সেটা আমি বলে রাখলাম। এবার আসো আমরা আমাদের টেবিলটা নির্ণয় করব। সো টেবিল নির্ণয় করতে গেলে আমাদের এই গণসংখ্যা নিবেশন সারণী নির্ণয় করতে গেলে এরকম উপাত্ত থেকে আমাকে 3টা কলাম নিতে হয়। একটা কলামের নাম হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আরেকটা কলামের নাম হচ্ছে ট্যালি, এবং সর্বশেষ কলামের নাম হচ্ছে গণসংখ্যা। এই 3টা নিতে হয়। তো এখন মাঝে মাঝে তোমাকে এই কাজও করতে হয়, যেমন মনে করো তোমাকে বললো মধ্যক নির্ণয় করতে। এখানে তো প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে প্রচুরক নির্ণয় করতে, যে প্রচুরক নির্ণয় করতে বলছে। মাঝে মাঝে এমন বলতে পারে মধ্যক নির্ণয় করো, মাঝে মাঝে বলতে পারে যে না, তুমি টেবিল নির্ণয় করে তুমি হচ্ছে গড় নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতির। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে গেলে কয়টা কলাম লাগে? 5টা। তখন কিন্তু তুমি এই 3টা কলাম রাখবা না, তুমি 3টা কলাম লিখবা ঠিক আছে, তার পাশাপাশি ওই গড় নির্ণয় করতে গেলে যে কলামগুলো লাগে সেগুলোর নামও তুমি লিখে রাখবা। নাহলে তোমার তো টেবিল 2টা লাগবে। একবার তুমি এইভাবে টেবিল নির্ণয় করছো, এরপর গড়ের জন্য আবার টেবিল নির্ণয় করতে হবে। তো সেজন্য তুমি একটা টেবিলের মধ্যে সব করে ফেলবে। এখন প্রচুরকের ক্ষেত্রে কেন আমাদের এক্সট্রা কিছু লাগে না? কারণ প্রচুরকের জন্য আমাদের এক্সট্রা কোনো কলাম লাগে না। ইভেন তোমার যদি টেবিল আকারেও প্রশ্ন আসে, ওই টেবিল থেকে তুমি সরাসরি প্রচুরকের জন্য শুধু এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এটাই লাগে, আর কিচ্ছু লাগে না। তো এই জন্য আমাদের এখানে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে যে 3টা কলাম লাগে, এই 3টা কলাম দিয়ে আমরা প্রচুরক নির্ণয় করে ফেলতে পারবো। তো যাই হোক, এখন শ্রেণীব্যাপ্তির মানগুলো কিভাবে বসাবো সেটা আমরা দেখি। তো শ্রেণীব্যাপ্তির মান বসাইতে হলে তোমাকে যে জিনিসটা দেখতে হবে সর্বপ্রথম, যে তোমার উপাত্তের মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা। এখন তুমি দেখবা খুঁজে পেয়েছো উপাত্তের মধ্যে সবচেয়ে ছোট মান হচ্ছে এই যে 50, সর্বনিম্ন মান হচ্ছে 50। এই তুমি শ্রেণীব্যাপ্তিতে প্রথম শ্রেণীতে 50 থেকে শুরু করবা, 50 লিখবা। এখন 50 থেকে কত পর্যন্ত লিখবো ভাইয়া? 50 থেকে 54 পর্যন্ত। কেন 54? কেন? আমার মন চাইছে আমি 55 লিখবো, আপনি 54 বলার কি? আমি বলার কি কারণ হচ্ছে ওই যে শ্রেণীব্যাপ্তি তুমি 5 বা 10 যেটাই ধরছো, আমরা এখানে শ্রেণীব্যাপ্তি প্রশ্নে বলা ছিল 5, তার মানে 5 ধরছি, তোমাকে শ্রেণীব্যাপ্তিটা 5 রাখতে হবে। তো 5 কিভাবে রাখবা তুমি? আমি তোমাকে একটা সহজ পদ্ধতি বলি, সেটা হচ্ছে তুমি প্রথমে 50 লিখবা, এর পরের শ্রেণীতে 5 বেশি লিখবা। ওই যে যেহেতু শ্রেণীব্যাপ্তি 5 ধরছো এই জন্য 5 বেশি লিখবা। যদি শ্রেণীব্যাপ্তি 10 ধরতা তাহলে 50-এর পর এখানে 60 লিখতা। যদি 7 ধরতা তাহলে 50-এর পর এখানে 57 লিখতা। তত করে করে বাড়ায় বাড়ায় লিখবো। তাহলে 5 যেহেতু আমরা শ্রেণীব্যাপ্তি 5 ধরছি এই জন্য 50-এর পরে 55, 55 পর 5 বেশি 60, 60-এর পর 5 বেশি 65, এরপর আরো আছে 65-এর পরে 70, 75, 80, 85, 90, 95 পর্যন্ত। এখন তোমার কথা হচ্ছে কেন 95 পর্যন্ত? আপনি কেন 95 থেকে আরো 5 বেশি 100 লিখলেন না? 100 থেকে 5 বেশি 105 লিখলেন না? বা আপনি কেন 75-এ গিয়ে থেমে গেলেন না? কারণ তুমি যে এখানে নির্ণয় করছো শ্রেণী সংখ্যা, কয়টি শ্রেণী হবে? 10টি শ্রেণী হবে তুমি বলছো। তো 10টি শ্রেণী হতে গেলে তোমার 10টি লাগবে, 10টির কম দিলেও হবে না, বেশি দিলেও হবে না। তো বেশি দিলে তোমার কিছু আসলে থাকবে না, বেশি দিলে হবে বাট ওটা হুদাই ফাও। তো এখন দেখো এখানে কিন্তু আমরা 10টা শ্রেণী করছি, এই যে দেখো 1, 2, 3, 4, তারপরে পরের পেজে আছে 5, 6, 7, 8, 9, 10। তো 10টা শ্রেণী কিন্তু আমাদের হয়ে গেছে। এই জন্য 10টা শ্রেণীর পর আমরা আর বের করব না। তো এখন তোমার কথা হচ্ছে ভাই আপনি তো 50, 55, 60, 65 লিখছেন, এগুলা কি লিখবো? এগুলা লিখবা এই যে এখানে যেহেতু 55, 55-র আগে কত হয় এই আগের সংখ্যাটা এখানে লিখবা। এখানে যেহেতু 60, 60-এর আগে কত হয় সেটা লিখবে এখানে। তাহলে 50-এর আগে হয় 54, তাহলে আমি 50 থেকে 54 এখানে লিখে রাখবো। 60-এর আগে হয় 59, 60 থেকে 59 এখানে লিখে রাখবো। 65-এর আগে হয় 64, এখানে 64 পর্যন্ত লিখে রাখবো। সোজা হিসেবে এইভাবে করতে পারো তুমি। তো এটা খুব আহামরি কঠিন কিছু না। আশা করি এই শ্রেণীব্যাপ্তিগুলো তুমি সুন্দরভাবে নির্ণয় করে ফেলতে পারবা। এবার আসো পরবর্তীতে সবচেয়ে টাইম কনজিউমিং ব্যাপার, যেটাতে তোমার অনেক সময় চলে যাবে। তো এটা একটু মাথা ঠান্ডা করে যতটুকু সম্ভব দ্রুত করার চেষ্টা করবা। তবে বেশি দ্রুত করতে গিয়ে ভুল করার সম্ভাবনা বেশি থাকবে। তাই এটা ট্যালিটা নির্ণয় করার ক্ষেত্রে তুমি একটু মাথা ঠান্ডা করে তুমি এটা সমাধান করবা। কিভাবে? এই যে 50 থেকে 54 পর্যন্ত তোমার এখানে কয়টা মান আছে তুমি গুনে গুনে দেখবা। এখান থেকে গুনে গুনে দেখবা 50 থেকে 54-এর মধ্যে কয়টা মান আছে। আমি যদি একটু দেখি টিং 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 টিং, এই যে 50-এর মধ্যে একটা মান আছে 50, আর 50 থেকে যে 55 আছে 55 আমরা নিব না, 54 পর্যন্ত বলছে, 54 পর্যন্ত আর নাই। 50 থেকে 54 পর্যন্ত একটাই আছে শুধু 50। সেজন্য তুমি তোমার এইখানের মধ্যে একটা দাগ দিয়ে দিবে। এই 50 থেকে 54 পর্যন্ত একটা দাগ দিবা, শুধু একটা দাগ। এই একটা দাগ দেওয়ার পাশাপাশি গণসংখ্যাও 1 লিখে রাখবা। এরপর আবার তুমি খুঁজবা 55 থেকে 59 পর্যন্ত কয়টা আছে, তুমি দেখবা 2টা মান আছে, তাহলে তুমি 2 লিখে রাখবা। 60 থেকে 64 পর্যন্ত 3টা মান আছে, 3 লিখে রাখবা।
65 থেকে 69 পর্যন্ত 3টা মান আছে, 3 লিখে রাখবা। এভাবে তুমি সবগুলা মান একদম এই যে এইখানেও তুমি দেখছো সবগুলা মান বের করে রাখবে। তবে এখানে তোমাকে একটা জিনিস আমি শিখাই রাখি, সেটা হচ্ছে যে যদি মনে করো 5টা হইলো, 7টা হইলো, 12টা হইলো, তাহলে কি করব? দেখো সবসময় 1 2 3 4, যদি দেখো 5টা হয়ে যায় 5 নাম্বার দাগটা কিন্তু সবসময় এই যে এইরকম হবে, ঠিক আছে? তারপরে আবার 6 7 8 9, আবার 10 নাম্বার দাগটা এরকম, 11 12 13 14, আবার 15 নাম্বার, অর্থাৎ 5টা 5টা করে এভাবে লিখতে হয়। যেমন এখানে ছিল 7টা, এই জন্য 5টা লিখে তারপর আবার 2টা দাগ দিছি। তো এইভাবে হচ্ছে তোমার সবগুলা ট্যালি বসাইতে হবে এবং গণসংখ্যা বসাইতে হবে। হয়ে গেল কাজ। পাশাপাশি তুমি চাইলে মোট গণসংখ্যা, এখানে যে গণসংখ্যা যতগুলো আছে সব যোগ করবা, যোগ করলে কত হয়? 30। এটাকে n দিয়ে প্রকাশ করা হয় মোট গণসংখ্যা। এই যে এগুলো আবার পাশাপাশি হচ্ছে এই যে এগুলো, এই সবগুলো যোগ করলে 30 হয়। এই 30 লিখে রাখবে। আর 30 হতেই হবে, 30 না হলে হবে না। কেন? তুমি যদি প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নে এখানে বলা আছে কয়জন মানুষের নাম্বার দেওয়া আছে? 30 জন। তার মানে তোমার এখানে অবশ্যই 30 হওয়া লাগবে। তো আমরা দেখলাম যে এখানে 30 হয়ে গেল, এই যে 30 হয়েছে, তার মানে আমার এটা ঠিকঠাক আছে। তাহলে আমাদের কিন্তু সারণীটা নির্ণয় করা হইলো মাত্র। তো সারণী এখন নির্ণয় করা হয়ে গেছে, এখন সব ইজি হয়ে যাবে। এখন আমাদের প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলতেছে যে প্রচুরক নির্ণয় করো ভাইয়া, প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয় করতে হলে প্রচুরক শ্রেণী কোনটা সেটা বের করতে হবে। তো আমরা অলরেডি দেখছি একবার একটু আগে যে প্রচুরক শ্রেণী কিভাবে নির্ণয় করে। প্রচুরক নির্ণয় করতে গেলে তোমাকে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। এখন প্রচুরক শ্রেণী কিভাবে নির্ণয় করে? যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই প্রচুরক শ্রেণী। তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায়? গণসংখ্যা সবচেয়ে বেশি যদি আমরা একটু খেয়াল করি আমাদের এই টেবিলের মধ্যে, এই যে টেবিলটা কই, এই যে টেবিলটা কই, এখানে 1 2 3 3 3, তারপরে হচ্ছে 4 5 7, এই যে 7, সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে এই 7, এটা। তো এটা হচ্ছে আমাদের প্রচুর, এই বরাবর যে শ্রেণীটা আছে 80 থেকে 84, সেটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো এখানে দেখো সবচেয়ে বেশি গণসংখ্যা 7, যেটা 80 থেকে 84 শ্রেণীতে আছে। সো প্রচুরক শ্রেণী হচ্ছে 80 থেকে 84। কাহিনী ডিসমিস, প্রচুরক শ্রেণী আমরা পেয়ে গেছি। এবার আমাদের বের করতে হবে প্রচুরক শ্রেণীর সূত্রটা লিখতে হবে। তা আমরা এখানে লিখলাম যতই প্রচুরক সমান, প্রচুরকের সূত্রটা লিখতে হবে, প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। তো প্রচুরকের সূত্রটা কিন্তু আমাদের লেখা হয়ে গেল। এবার L এর মান বসাবো। L এর মান কত? L এর মান 80। কেমনে? এই যে যেটা প্রচুরক শ্রেণী তুমি বের করছো, প্রচুরক শ্রেণী কোনটা? এই যে এই 7 বরাবর এটা 80 থেকে 84, এই 80 থেকে 84 যে শ্রেণীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। যেহেতু এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি, এই প্রচুরক শ্রেণী এটা হচ্ছে নিম্নসীমা, আর এই 84 হচ্ছে উচ্চসীমা। L এর মানটা হবে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এটা হচ্ছে L। এই L এর মান কি? L এর মান হচ্ছে 84। L এর মান কি? সরি 80। প্রচুরক শ্রেণীর নিম্নসীমা যেটা 80, সেটাই হচ্ছে L এর মান। তার মানে L বরাবর আমরা 80 বসাই দিব। তাহলে L এর মান আমরা পেয়ে গেলাম। L এর মান কত? L এর মান হচ্ছে 80। এবার F1 এর মান বসাবো। F1 এর মান কিভাবে পাবো? F1 এর মান পাবো, F1 আর F2 দুইটার মান একসাথেই বলে দিচ্ছি। F1 এর মান পাবো যেটা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 7। এটাই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 7। এই 7 থেকে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করব, তাহলে F1 পাবো। তার মানে F1 এর মান কি হবে? F1 এর মান হবে 7 থেকে 5 বিয়োগ, 7 থেকে 5 বিয়োগ করলে 2। আর F2 কি হবে? F2 হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা যত, তার থেকে তার পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করব, অর্থাৎ 7 থেকে 2 বিয়োগ করব। 7 - 2, 7 - 2 মানে কত? 5। তার মানে F2 এর মান হচ্ছে 5। তো F1 এর মান হচ্ছে 2 আর F2 এর মান হচ্ছে 5। এইভাবে হচ্ছে আমরা F1 F2 নির্ণয় করে ফেলবো। আশা করি তুমি বুঝতে পেরেছো F1 F2 কিভাবে নির্ণয় করতে হয়। তো এই যে এখানে দেখো, এখানে কিন্তু এটা নির্ণয় করে তোমার দেখাইতে হবে। এই যে দেখো পাশে কিন্তু দেখাই দিচ্ছে F1 F2 কিভাবে নির্ণয় করতে হয়। এবার আসো H। অলরেডি তোমরা জানো H কি? শ্রেণী ব্যবধান কিভাবে নির্ণয় করতে হয় আমরা ঢাকা বোর্ডের প্রথম সৃজনশীলে দেখছিলাম। আচ্ছা, H হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে, যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করো। এই যে 95 থেকে 90 বিয়োগ করো, বা 75 থেকে 70 বিয়োগ করো, যত হয় সেটাই হচ্ছে শ্রেণী ব্যবধান বা H। তাছাড়া আমাদের প্রশ্নেই অলরেডি বলে দেওয়া আছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তির মান যে আমাদের 5, এটা প্রশ্নেই বলে দেওয়া আছে। এই যে দেখো এখানে যদি তুমি খেয়াল করো, এই যে দেখছো শ্রেণী ব্যাপ্তি মানে এটাই শ্রেণী ব্যবধান, এটার মান হচ্ছে 5। তার মানে এটা হচ্ছে 5, H এর মান হবে 5। তো H এর মান 5 বসাই দিলাম। এবার আমরা সূত্রতে মান বসাই দিব। এই যে দেখো প্রচুরকের সূত্র, প্রচুরকের সূত্রে L এর মান, F1 F2 এর মান সবগুলো বসাই দিলাম। এই 5 যোগুনে কত হয়? 10, আর 5 আর 2 যোগ করলে 7। 10 কে 7 দিয়ে ভাগ করলে 1.43, 80 এর সাথে 1.43 যোগ করলে 81.43। এটাই হচ্ছে আমাদের নির্ণয় প্রচুরক। আশা করি বুঝতে পেরেছো। শেষ প্রচুরক নির্ণয় হয়ে গেছে। এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা দেখি।
এখন এই প্রচুরক কিন্তু আমাদের নির্ণয় হয়ে গেছে, এর মানে কি? প্রচুরক নির্ণয় হয়ে গেছে মানে এই যে দেখো এই প্রচুরকটা, এই যে ঢাকা বোর্ড 2 নাম্বারটা আমরা সমাধান করতেছি, এখানে প্রচুরক নির্ণয় করছি। কুমিল্লা বোর্ডের 1 নম্বর প্রশ্ন কিন্তু এটা আছে, সিলেট বোর্ডের 2 নম্বর প্রশ্ন কিন্তু এটা আছে। সো আমাদের কিন্তু এই প্রচুরকটাও কিন্তু সম্পূর্ণ সমাধান হয়ে গেছে। ঠিক আছে, প্রচুরকটা সমাধান হয়ে গেছে। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড়, প্রচুরক এবং গণসংখ্যা বহুভুজ, তিনটা জিনিস আমাদের টোটাল কভার হয়ে গেছে এতক্ষণে। ওকে, এবার আসো গতে আমরা এখন অজীব রেখা শিখবো। এই যে অজীব রেখাটা শিখবো, ঢাকা বোর্ড এই 2 নম্বর প্রশ্নটা। সো অজীব রেখা কিভাবে নির্ণয় করে? অজীব রেখা অঙ্কন করতে গেলেও আমাদের টেবিল লাগবে, কিন্তু উদ্দীপকে তো টেবিল নেই, কিন্তু কোনো ঝামেলা নাই বা কোনো ঝালেমা নাই। ঝালেমা নাই কেন? কারণ আমরা খতে অলরেডি টেবিলটা নির্ণয় করে ফেলছি, তো সেই টেবিলটাই আমরা এখন ব্যবহার করব। সো এই যে দেখো গতে এসে আমরা ওই টেবিলটাই হচ্ছে লিখলাম। এই যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা যেটা আমরা খতে পাইছিলাম, ট্যালির দরকার নেই এখানে আমাদের। ট্যালি শুধুমাত্র যদি ওই যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলে একটা থেকে আরেকটা, তখন ট্যালিটা লাগে আর কি। তো যাই হোক, এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা খতে যেমন ছিল ঠিক সেম ভাবে লিখে ফেলছি। আমাদের একটা জিনিস এক্সট্রা লিখতে হয়, যেটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। কারণ এই ক্রমযোজিত গণসংখ্যাটা আমাদের লাগবে। কেন লাগবে? কারণ হচ্ছে অজীব রেখা অঙ্কন করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা লাগে, আবার মধ্যক নির্ণয় করতে গেলেও ক্রমযোজিত গণসংখ্যা লাগে, সেটা পরে দেখবো। সো এখন অজীব রেখা অঙ্কন করি, চলো বিসমিল্লাহ করে শুরু করি। অজীব রেখা অঙ্কন করার আগে ক্রমযোজিত গণসংখ্যাটা শেষ করি। গণসংখ্যা প্রথম ঘরে যত হবে, ক্রমযোজিত গণসংখ্যার মানও তত হবে। প্রথম ঘরে 1 মানে ক্রমযোজিত গণসংখ্যার মান 1। এবার কোনাকুনি যোগ, 1 এর সাথে এই যে এই ক্রমযোজিত গণসংখ্যার সাথে এই কোনাকুনি এই 2 যোগ করবে, 1 আর 2 কত হয়? 3। এই 3 এর সাথে এই 3 যোগ করবা, কত হয়? 6। সব কোনাকুনি যোগ। এই 6 এর সাথে এই 3 যোগ করবা, কত হবে? 9। 9 এর সাথে 4 13, 13 এর সাথে 5 18, 18 এর সাথে 7 25, টিং 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 সব বের করে ফেলবা তুমি এরকম। শুধু প্রথমটা হবে এই প্রথম ঘরে যে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যাই তাই, এই আর কিছু না, আর সব টিং 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 কোনাকুনি। ঠিক আছে, তো ক্রমযোজিত গণসংখ্যাগুলো আমরা বের করে ফেললাম। আলহামদুলিল্লাহ, ক্রমযোজিত গণসংখ্যা আমাদের বের হয়ে গেছে। এবার আমরা আমাদের গ্রাফে চলে যাব। সো গ্রাফে যদি আসি, তো তোমরা অলরেডি জানো গ্রাফের মধ্যে 2টা অক্ষ থাকে, একটা হচ্ছে এই যে এক্স অক্ষ আর আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে আমরা এক্স অক্ষের মধ্যে মান বসাবো শ্রেণীর উচ্চ সীমাগুলো, আর ওয়াই অক্ষে মান বসাবো ক্রমযোজিত গণসংখ্যা। গ্রাফ তিনটার কোনটার এক্স অক্ষে কি ওয়াই অক্ষে কি, এটা তোমার ভালো করে মনে রাখতে হবে। পরীক্ষায় আসলো অজীব রেখা অঙ্কন করতে, কিন্তু তুমি এক্স অক্ষে বসাই দিয়েছো শ্রেণীর মধ্যমান, ওয়াই অক্ষে গণসংখ্যা, অর্থাৎ তুমি গণসংখ্যা বহুভুজের গুলা বসাই দিয়েছো। এটা কিন্তু হবে না, তোমার কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে কোন গ্রাফে এক্স অক্ষে কি বসে, ওয়াই অক্ষে কি বসে। তো যাই হোক, আমরা অজীব রেখা অঙ্কন করতেছি। অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষে শ্রেণীর উচ্চ সীমাগুলোকে বসাবো। তো শ্রেণীর উচ্চ সীমা কোনগুলো সেটা তোমরা অলরেডি জানো। এই যে উচ্চ সীমা হচ্ছে এই যে এইগুলো, এই যে 54, 59, 64 এভাবে 99, এই সবগুলো হচ্ছে উচ্চ সীমা। অর্থাৎ এই যে এই সবগুলো হচ্ছে উচ্চ সীমা। ঠিক আছে, বাম পাশে গুলো হয় নিম্ন সীমা। এখানে কয়টা উচ্চ সীমা আছে? যেহেতু 10টা শ্রেণী, 10টাই উচ্চ সীমা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা উচ্চ সীমা আছে। তবে তোমাকে এখানে একটা উচ্চ সীমা বেশি লিখতে হবে। গণসংখ্যা বহুভুজে 2টা মধ্যমান বেশি লিখছিলাম, বাট অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে উচ্চ সীমাগুলোর মধ্যে একটা উচ্চ সীমা বেশি লাগবে। সেটা কি? এই প্রথম শ্রেণীর আগে যদি কোনো শ্রেণী থাকতো, এই যে 54 আগে যদি কোনো শ্রেণী থাকতো, তাহলে সেটার উচ্চ সীমা কত হইতো? আমরা দেখতে পাচ্ছি সব 5 5 করে কমতেছে। যে 59 থেকে 5 কম 64, 64 থেকে 5 কম 59, 59 থেকে 5 কম 54। তার মানে 54 থেকে 5 কম এর আগেরটা হবে 49। 54, এটা বেশি কালি, বেশি মোটা হয়ে গেছে, থাক আমরা এই কালিটাকে একটু চিকন করে দিই। এই বেশি চিকন হয়ে গেছে, আচ্ছা যাই হোক। এই যে দেখো 54 থেকে 5 কম কত হবে? 49। তার মানে এই আগের ঘরটার মান হবে 49। তার মানে আমরা উচ্চ সীমা 49 থেকে বসানো শুরু করব, শেষ করব 99-তে। তো চলো আমরা এক্স অক্ষের মধ্যে এই যে দেখো প্রথমে 5 ঘর গ্যাপ রাখবো। কেন রাখবো সেটা একটু আগেও বলেছে আগের প্রশ্নের মধ্যে। 5 ঘর গ্যাপ রেখে তারপর 49 থেকে শুরু করব। শুরু করে 49 এর পরে 5 ঘর পর 54, 54 পর 5 ঘর পর 59, এভাবে 99 পর্যন্ত আমরা বিন্দুগুলো দিয়ে নিব। ঠিক আছে, বিন্দুগুলো দেওয়া শেষ। এবার কি করব? এবার হচ্ছে ওয়াই অক্ষের মান বসাবো। ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা। তুমি যদি এখানে খেয়াল করো, ক্রমযোজিত গণসংখ্যা আমাদের সর্বোচ্চ কত দেখো তো। এখানে সর্বোচ্চ ক্রমযোজিত গণসংখ্যা কত? ক্রমযোজিত গণসংখ্যা শেষেরটাই সর্বোচ্চ হয়, যেহেতু আস্তে আস্তে বাড়তে থাকে। শেষেরটা হচ্ছে 30, তার মানে ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ 30। সো ওয়াই অক্ষে তোমার 30 ঘর মান লাগবে। তো সেই জন্য দেখো ওয়াই অক্ষে এই যে 0 থেকে 5 ঘর উপরে 5 10 15 20 25 30, 30 পর্যন্ত তোমার বিন্দু দিতে হবে। এই 35 তুমি চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই, বাট 30 পর্যন্ত বিন্দু দিতে হবে। ওকে, এবার বিন্দুগুলো বসাবো। কিভাবে বসাবো? তুমি যদি দেখো যে উচ্চ সীমা যখন তোমার এই যে প্রথম উচ্চ সীমা কত? 54। এই যে এখানে দেখো, এই যে টেবিল তো এটা, এই যে প্রথম উচ্চ সীমা কত? 54। তার আগে যে 49, 49 বরাবর কিন্তু কোনো ক্রমযোজিত গণসংখ্যা নাই, ওটা বাদ।
54 বরাবর উচ্চসীমা 1, তার মানে 54 বরাবর এক ঘর উপরে বিন্দু দিব। 59 বরাবর উচ্চসীমা 59 বরাবর উচ্চসীমা 59 হলে ক্রমযুক্ত গণসংখ্যা 3 ঘর উপরে বিন্দু দিব। 64 বরাবর 6 ঘর উপরে বিন্দু দিব। তো তুমি দেখো এখানে সেই কাজটাই করা হইলো। এই যে 54 বরাবর এক ঘর উপরে বিন্দু, 59 বরাবর 3 ঘর উপরে বিন্দু, 64 বরাবর 6 ঘর উপরে বিন্দু, এইভাবে সবগুলো বিন্দু তুমি দিয়ে ফেলো। এই যে দেখো এখানে আমরা সবগুলো বিন্দু দিয়ে ফেলবো। এই যে দেখো এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই যে সবগুলা বিন্দু হিসাব করে 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 তুমি দিয়ে ফেলো। বিন্দুগুলো আশা করি এখন তুমি বসাইতে পারবা, ঠিক আছে? তো এখানে সবগুলা বিন্দু দিয়ে ফেলা হলো। এবার তুমি কি করবা, এই সবগুলা বিন্দু এটা স্কেল দিয়ে না যোগ করে তুমি চেষ্টা করবা সবসময় স্মুথলি যোগ করার জন্য। তো দেখো এটাকে এই স্মুথ ভাবে এইভাবে যোগ করে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আবার স্মুথ ভাবে যোগ করতে যায় যদি এরকম তেড়া বেঁকা উঁচু নিচু হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা। তুমি এক টানে যোগ করার চেষ্টা করো। তুমি আগে প্রথমে মনের মাধুরী মিশিয়ে এটাকে দেখবা যে কিভাবে দাগ দেওয়া যায়, কিভাবে দাগটা দিলে সুন্দর হবে। দেখার পরে এরপর তুমি এক টানে দাগটা দিবা, ঠিক আছে? যেন এই যে একটা দাগ দিতে যায় মনে করো একটু উঠে গেল, আবার এরকম হইলে কিন্তু হবে না, ঠিক আছে? এই যে একটু উপরে উঠে গেলে কিন্তু ঝামেলা আছে। তো সুন্দরভাবে একটা স্মুথ দাগ দেওয়ার চেষ্টা করবে। স্কেল দিয়ে দাগ দিলে স্মুথ হয় না এই ক্রমযুক্ত গণসংখ্যা। এরকম কয়েকটা করতে করতে দেখবা তুমি এরপর থেকে আর তোমার ঝামেলা হবে না। তো ওই যে প্রথম শ্রেণীর আগের উচ্চসীমা 49 কেন বের করছে এটা তোমরা এতক্ষণে বুঝে গেছো। এটাকে এই এক্স অক্ষের সাথে মিলানোর জন্য উচ্চসীমা বের করছি, তো এটা যোগ করে ফেললাম। এবার হচ্ছে এই বরাবর তুমি লিখে দিবা শ্রেণীর উচ্চসীমা, এই বরাবর লিখে দিবা ক্রমযুক্ত গণসংখ্যা, শেষ। আর অজীব রেখা মনে রাখবা সবসময় উপরের দিকে উঠতে থাকে, এটা কখনো নিচে নামবে না। মনে করো এইভাবে করে এভাবে কখনো নামবে না, সে সবসময় উপরে উঠতে থাকবে, উপরে উঠতেই থাকবে, এটা কখনো নিচে নামে না। কেন নামে না? কারণ ক্রমযুক্ত গণসংখ্যা সবসময় বাড়তে থাকে, এই জন্য এটাও সবসময় ঊর্ধ্বগামী হয়। আচ্ছা, এখন তুমি এখানে বর্ণনা বলে দিবা। এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক ধরে শ্রেণীর উচ্চসীমা বসাইছি, ওয়াই অক্ষ আমরা এক ঘরকে এক এক করে ক্রমযুক্ত গণসংখ্যা বসাই অজীব রেখা অঙ্কন করছি। আর এই মূল বিন্দু ও হতে 49 পর্যন্ত, এখানে তো 49টা ঘর নাই, শূন্য থেকে 49টা ঘর আছে নাই, বাট বোঝানোর জন্য আমরা এই ভাঙা চিহ্ন ব্যবহার করছি, সেটা বলে দিবা। তাহলে কিন্তু তোমার এই প্রশ্নটা সমাধান হয়ে যাবে। তো আমরা এই অজীব রেখাটাও কিন্তু শিখে ফেললাম। তো অজীব রেখা শিখার পাশাপাশি আমাদের কিন্তু এই সবগুলো প্রশ্ন কিন্তু সমাধান হয়ে গেল। তুমি এই চার্ট দেখে কিন্তু একটা নিজেও সাজেশন বা তৈরি করতে পারো। দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত পদ্ধতির গড়, তারপরে এই অজীব রেখা আর গণসংখ্যা বহুভুজ। আসলেই দেখবা তুমি তোমার পরীক্ষায় মোটামুটি 100% শিওর থাকতে পারো, যাকে 100% না দিই, 99.99 যতগুলো 9 বসাইতে পারো তুমি বসায় নাও। এই সংক্ষিপ্ত পদ্ধতির গড়, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা, এই তিনটা থেকে তিনটা পাওয়ার সম্ভাবনা তো আছেই, দুইটা পাবাই 100%। আবার 100% বলেছি, 99.99999999 চলতে থাকুক, তুমি যতক্ষণ পর্যন্ত চালাইতে পারো, ঠিক আছে? তো বুঝতেই পারছো যে নিজের সাজেশন নিজেও মাঝে মাঝে তৈরি করতে পারি আমরা। ওকে, শুধু এটার 22 সালের জন্য না, তুমি অন্য যে কোনো বোর্ড, যেমন হচ্ছে 23 সালের বোর্ডগুলো দেখো, 24 সাল 25 সাল যা আছে দেখো না কেন, দেখলে দেখবা যে হচ্ছে এগুলাই সবচেয়ে বেশি আসে। ওকে ফাইন, তাহলে আমাদের এটা শেষ, ঢাকা বোর্ডের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা শেষ। এখন আমরা আসবো পরবর্তী বোর্ড, রাজশাহী বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে সেটা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তো রাজশাহী বোর্ড 22 সালের প্রথম সৃজনশীল হচ্ছে এইটা। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে আর ক খ গ নির্ণয় করতে হবে। ক নাম্বার প্রশ্নে এখানে মধ্যক নির্ণয় করতে বলছে। সো মধ্যক কিভাবে নির্ণয় করে আমরা অলরেডি জানি, তারপর আবার দেখি। এখানে অনেকগুলো সংখ্যা আছে, উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করতে হবে। আমরা জানি এগুলোকে আগে সাজায় লিখতে হবে। তো প্রথমে ছোট থেকে বড় আকারে আমরা সাজায় লিখলাম, এরপরে মোট উপাত্ত সংখ্যা আমাদের এখানে বের করতে হবে। তো এখানে সবগুলো গুণে দেখলাম, উপাত্ত সংখ্যা হচ্ছে 8। তো উপাত্ত সংখ্যা যেহেতু 8, তার মানে এখন এটা একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে সূত্রটা কি হয়, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। n এর মান বসাই দিব 8, 8/2 তম পদ প্লাস 8/2 প্লাস 2 তম পদ ডিভাইডেড বাই 2। 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, আর হচ্ছে এই 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, এটা 2 না, এটা হচ্ছে 1, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে 8 n/2 প্লাস 2 দেওয়া আছে, n/2 প্লাস 1 হবে এটা, ঠিক আছে? তো দেখো 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে কত হয়, 5। তার মানে এটা হবে 5 তম পদ ডিভাইডেড বাই 2। এখন 4 তম পদের মান কত, 21, আর 5 তম পদের মান কত, 23। কোত্থেকে পাবো, ওই যেটা সাজাই লিখছে সেটা 4 নম্বর পদ কত, 1 2 3 4, 21, আর 5 তম পদ হচ্ছে 23। তো 21 আর 23 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 22 হয়, এটাই হচ্ছে আমাদের মধ্যক। তো মধ্যক কিভাবে নির্ণয় করে আশা করি বুঝে গেছো। এখন দেখো আবার আসছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়, গ নম্বরে অজীব রেখা। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর অজীব রেখা এটা আমাদের অলরেডি হয়ে গেছে। এই যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় ঢাকা বোর্ডের প্রথম সৃজনশীলে করছি, অজীব রেখা আমরা ঢাকা বোর্ডের 2 নম্বর সৃজনশীলে করছি। তো তুমি সেগুলো দেখলেই কিন্তু হয়ে যাবে, তবে আমি তোমাদেরকে এখানে অ্যান্সারটা একটু দেখাই রাখি, তাহলে তোমার জন্য ভালো হবে। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় করলে এই টেবিলটা হবে এরকম,
এই যে দেখো তুমি টেবিলটা দেখে রাখতে পারো, দেখে তারপর নিজে নিজে সমাধান করতে পারো। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের টেবিল, আর সংক্ষিপ্ত পদ্ধতির গড় আসছে 62.5। এভাবে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করবা। আর অজীব রেখা যদি নির্ণয় করতে যাও তাহলে তুমি এই অজীব রেখাটা অঙ্কন করবা। অজীব রেখার জন্য টেবিল অঙ্কন করবা, ক্রমযুক্ত গণসংখ্যা লাগে। টেবিলটা অঙ্কন করার পরে তার পরবর্তীতে হচ্ছে তুমি এই যে চিত্রটা আঁকবে, যে এটা হচ্ছে অজীব রেখার চিত্র হবে এরকম। তবে এখানে আমি চিত্রটা তোমাকে একটু বুঝাই। অজীব রেখার এখানে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে সর্বোচ্চ ক্রমযোজিত গণসংখ্যা। আমরা যদি আমাদের ছকের মধ্যে খেয়াল করি সেটা হচ্ছে 40, তার মানে ওয়াই অক্ষে 40 ঘর লাগবে। এখন 40 ঘর অনেক বড় হয়ে যায়, তো সেজন্য তুমি কি করবা, এখানে এক ঘরকে 2 2 করে হিসাব করবা। দেখো এখানে এক ঘরকে, আচ্ছা না, এখানে 40 ঘর পর্যন্তই লেখা হয়েছে, এক ঘরকে এক এক করে ধরছে। কিন্তু এক্স অক্ষের দিকে যদি তাকাই আমরা, উচ্চ সীমাগুলো এক্স অক্ষে আমরা কি উচ্চ সীমা বসাইছি। তো উচ্চ সীমা যদি বেশি হয় তাহলে আমরা কি করবো, দেখো 42 থেকে 92 পর্যন্ত মোটামুটি 50টা ঘর। তাছাড়াও 42-এর আগের একটা ঘর লাগে 32, 32 থেকে 92 পর্যন্ত 60টা ঘর লাগে, একটু বেশি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে কাজ করব, দেখো আমরা প্রথমে 32-এ একটা দাগ দিব, এরপর 42 কিন্তু 10 ঘর পরে হওয়ার কথা ছিল, আমরা কিন্তু 5 ঘর পরে 42 লিখে ফেলছি, কারণ 92 পর্যন্ত জানলে অনেক বেশি হয়ে যাবে। তো সেজন্য আমরা 5 ঘর পরে 42 লিখলাম, তার 5 ঘর পরে 52, তার 5 ঘর পরে 62, অর্থাৎ 5 ঘর গেলে, অর্থাৎ এক ঘরকে 2 2 করে হিসাব করছি, 5 ঘর গেলে 10 হয়ে যাচ্ছে। এটা আবার বলে দিতে হবে। দেখো এখানে কিন্তু এই যে এক্স অক্ষে প্রতি বর্গ ঘরকে 2 একক ধরে আমরা হচ্ছে শ্রেণীর উচ্চ সীমাগুলোকে বসাইছি। তো এটা তোমাকে বলে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে আমরা সমাধান করতে পারি। এবার আসো আমরা আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে সেটার কাছে চলে আসি। রাজশাহী বোর্ড 22 সালে যে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটা, সেটা হচ্ছে আমরা এখন একটু দেখার চেষ্টা করি। তো এখানে যদি আমরা খেয়াল করি, এই জায়গার মধ্যে আমাদের কি বলা আছে, এই জায়গার মধ্যে দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয় একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এখন ক খ গ নির্ণয় করতে হবে। ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। সো প্রচুরক শ্রেণী কোনটা সেটা তোমাকে আগে নির্ণয় করতে হবে। যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই প্রচুরক শ্রেণী, তার মানে 54 থেকে 63 এটা প্রচুরক শ্রেণী। বাট এখানে প্রচুরক শ্রেণীর কথা বলা নাই, পূর্বের শ্রেণীর কথা বলছে। প্রচুরক শ্রেণীর আগের শ্রেণী হচ্ছে 44 থেকে 53, এটার মধ্যবিন্দু। তো 44 থেকে 53 এটা হবে 53, 44 থেকে 53 এটার মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। সো সরি, এটা ঠিকই ছিল, আচ্ছা এটা ঠিক ছিল, আমি দেখতে ভুল করছি। এই যে 44 থেকে 53 পূর্ববর্তী শ্রেণী। তো এই 44 থেকে 53 এর মধ্যবিন্দু আমরা জানি 44 আর 53 নিম্নসীমা উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা মধ্যবিন্দু 48.5 আমরা এখানে পেয়ে যাই। এবার আসো খ নাম্বার, প্রদত্ত উপাত্ত হতে মধ্যক নির্ণয় করতে হবে। তো আমরা এখন মধ্যক কিভাবে নির্ণয় করে সেটা আমরা শিখব। সো মধ্যক কিভাবে নির্ণয় করো, চলো সেটা শিখে শুরু করি। মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা ছাড়াও আরো একটা এক্সট্রা কলাম লাগবে, যেটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। সো আমরা এখন এই যে খ নাম্বার সমাধান করার জন্য শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা লিখবো, পাশাপাশি ক্রমযোজিত গণসংখ্যাটা লিখে ফেলবো। ক্রমযোজিত গণসংখ্যা সবাই জানো, প্রথম ঘরে যেটা থাকে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যাও সেটা হয়। এরপর কোনাকুনি যোগ, 9 6 যোগ করলে 15, 15 11 যোগ করলে 26, এভাবে সব বের করে ফেলতে হবে। এবার আসো এই যে গণসংখ্যা, প্রচুরক নির্ণয় করতে গেলে প্রচুরক শ্রেণী লাগে, মধ্যক নির্ণয় করতে গেলেও কিন্তু মধ্যক শ্রেণীটা লাগে। তো এখন কোনটা মধ্যক শ্রেণী? মধ্যক শ্রেণীটা নির্ণয় করা প্রচুরক শ্রেণী থেকে একটু কঠিন আছে। সেটা কি? মধ্যক শ্রেণীটা হচ্ছে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। এটা অনেকেই বলে, কিন্তু এটা কিন্তু এক্সাক্ট নিয়ম না। মধ্যক শ্রেণী বের করার নিয়ম হচ্ছে প্রথমে সবগুলা গণসংখ্যা যোগ করে ফেলবা, সবগুলো গণসংখ্যা যোগ করলে হয় 60, মানে n এর মান 60। এবার তুমি এই 60 কে বা এই n কে অর্ধেক করে ফেলবে, যে n/2 করে ফেলবা। n/2 এর মান কত? 30। এবার তোমাকে খুঁজে বের করতে হবে 30টা কোন জায়গায় আছে। তো কিভাবে এটা পাবো? এটা ক্রমযোজিত গণসংখ্যা দেখে পাবো। ক্রমযোজিত গণসংখ্যা শুরু হবে 1 থেকে 6তম পদ পর্যন্ত এই ঘরে। আমাদের এই যে 30 বের হলো অর্ধেক করার পরে, এই 30তম পদটা মধ্যক। এখন 30তম পদ কোথায় আছে, কিভাবে বের করব? প্রথম ঘরে দেখো 6 মানে হচ্ছে 1 থেকে 6তম পদ এখানে আছে। 6তম পদের পরে শুরু হবে কত? 7, 7 থেকে 15তম পদ এখানে। 15তম পদের পর শুরু হবে কত? 16, 16তম পদ থেকে 26তম পদ পর্যন্ত এই ঘরে। 26-এর পর শুরু হবে কত? 27, 27তম পদ থেকে 43তম পদ পর্যন্ত এই ঘরে। আমরা খুঁজতেছি 30 কে, 30 কিন্তু এই ঘরেই আছে। 27 থেকে 43-এর মধ্যেই কিন্তু 30 অবস্থিত, তার মানে 30তম পদ এইখানেই আছে। আর এইখানে 30তম পদ আছে, মানে এই 54 থেকে 63 এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। 54 থেকে 63 এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেলাম 54 থেকে 63, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী।
তো মধ্যক শ্রেণী পাওয়ার পর এবার আমরা মধ্যক নির্ণয় করা শুরু করে দিব। তো মধ্যক নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের মধ্যকের সূত্রটা দিতে হবে। তো চলো আমরা মধ্যকের সূত্রটা ব্যবহার করি। তো এখানে আমরা দেখো মধ্যকের সূত্রটা ব্যবহার করব। এই যে মধ্যকের সূত্র কই, এই যে আমাদের মধ্যকের সূত্র L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm, এটা হচ্ছে মধ্যকের সূত্র। প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইন্টু h, আর মধ্যকের সূত্রের মধ্যেও কিন্তু L আছে। তো মধ্যকের সূত্রের L কি, L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এই যে দেখো L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm লিখে ফেললাম আমরা সূত্রটা। এখন L কি, n/2 কি, fc কি, h কি, fm কি, সেটা এখন আমরা দেখব। তো আমরা যদি আমাদের ওই টেবিলটার মধ্যে চলে যাই তাহলে আমরা এখন সবকিছু পেয়ে যাব। সো প্রচুরক শ্রেণীর ক্ষেত্রে তোমাদের আশা করি মনে আছে যে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, যেটা সেটা হচ্ছে L। তার মানে এখানে L হচ্ছে মধ্যক শ্রেণীর ক্ষেত্রে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, যেটা সেটা হচ্ছে L। তার মানে এখানে L এর মান হচ্ছে 54। আবার n/2 এর মান কি হবে, n এর মান হচ্ছে 60, তার মানে n/2 মানে হচ্ছে 60/2। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে fm। fmটা কি, fm হচ্ছে যেটা মধ্যক শ্রেণী সেটার গণসংখ্যা হচ্ছে fm। তো এটা যেহেতু মধ্যক শ্রেণী, এটার গণসংখ্যা হচ্ছে 17, তার মানে fm এর মান হচ্ছে 17। লিখে রাখতে পারো মধ্যক শ্রেণীর গণসংখ্যা fm, যেটার মান হচ্ছে 17। এর পরবর্তীতে ক্রমযোজিত গণসংখ্যা, মানে এটা কি, এটা হচ্ছে fc এর মান। fc এর মান কি হবে, মধ্যক শ্রেণীর আগে যদি কোনো শ্রেণী থাকে, অবশ্যই থাকবে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে fc। তাহলে fc কোনটা, যেটা মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এটার মান হচ্ছে fc। তার মানে fc এর মান হচ্ছে 26। সর্বশেষ আসে h। h কি, h হচ্ছে শ্রেণী ব্যবধান, যেটা আমরা একটু আগেও এর আগেও শিখছি যে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করলে আমরা h এর মান পেয়ে যাই। 34 থেকে 24 বিয়োগ করলে 10 হয়, তার মানে h এর মান হচ্ছে 10। সো এইভাবে হচ্ছে আমরা এটা নির্ণয় করে ফেলতে পারবো। সো আমরা এখন যে মানগুলো আমরা দেখলাম fc fm এর মান, সেই মানগুলো যদি আমরা এখন এখানে বসাই দেই তাহলে আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে। এই যে দেখো এই মানগুলো, h এর মান 10, fm এর মান 17, fc এর মান 26, বসে আমরা ক্যালকুলেশন করে ফেললাম, অ্যান্সার আসলো 56 এই যে এখানে আমি একটু হিসাব করে দিই, 60 কে 2 দিয়ে ভাগ করলে 30, আর এখানে 26, 30 থেকে 26 বিয়োগ করলে কত হয়, 4। এই 4 এর সাথে গুণ হবে কে, 10। এই যে দেখো 4 গুণ 10, 4 আর 10 গুণ করলে 40, নিচে হচ্ছে 70, 40 কে 70 দিয়ে ভাগ করলে 2.35, 54 এর সাথে 2.35 যোগ করলে 56.35 হবে। এটাই হচ্ছে আমাদের মধ্যক হয়ে গেল। এবার গ নাম্বার প্রশ্নে কি বলছে সেটা আমরা একটু দেখি। এই যে রাজশাহী বোর্ড 22 সালের গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বিবরণ সহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব আমরা। গণসংখ্যা বহুভুজ অলরেডি আমরা শিখে ফেলেছি। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের শ্রেণীর মধ্যমান লাগে। তোমাকে অবশ্যই এখানে টেবিলের মধ্যে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর মধ্যমানটা বের করে নিতে হবে। এরপরে এক্স অক্ষের মধ্যে শ্রেণীর মধ্যমান, ওয়াই অক্ষে গণসংখ্যা ধরে তুমি হচ্ছে এটা সমাধান করে ফেলতে হবে, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। এটা আমরা সমাধান করছি কোথায়, দেখো আমাদের হচ্ছে গণসংখ্যা বহুভুজ ঢাকা বোর্ডের 1 নাম্বার প্রশ্নের মধ্যে কিন্তু আমরা এটা আলোচনা করে ফেলছি। তো ওইটা দেখলে কিন্তু হয়ে যাবে। তবে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমরা এক ঘরকে 2 2 করে হিসাব করছি। যে দেখো 18 পরে 28, মানে 5 ঘর পরে 28 হয়ে গেছে, মানে এক ঘরকে 2 2 করে হিসাব করছি। আবার এই জায়গায় দেখো আমরা মান কম দেখে এখানে আমরা 2 ঘরকে এক এক করে ধরছি। দেখো 10 ঘর হওয়ার পরে 5 হয়েছে, মানে প্রতি 2 ঘরকে এক এক করে ধরছি। তো এই জন্য এটা তোমার বলে দিতে হবে, এক্স অক্ষে এক ঘরকে 2 করে ধরছি, আবার ওয়াই অক্ষে 2 ঘরকে 1 করে ধরছি, ধরে তারপর এটা আমরা অঙ্কন করছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো রাজশাহী বোর্ডের 22 সালের যে 2টা সৃজনশীল প্রশ্ন সেটা আমাদের শেষ। এখন আমরা চলে যাব সোজাসুজি সাই করে যশোরে। এখন আমরা যশোর বোর্ডের যে প্রশ্নগুলো আসছে, যে 2টা প্রশ্ন, সেই 2টা প্রশ্ন আমরা সমাধান করব। চলো যশোর বোর্ড 2022 সাল শুরু করি। তো যশোর বোর্ড 22 সালে কিন্তু এই সৃজনশীলটা আসছে। এখানে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে আর ক খ প্রশ্ন নির্ণয় করতে হবে। তো ক নাম্বার প্রশ্ন, প্রচুরক শ্রেণী কোনটি, সেই প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেটাই প্রচুরক শ্রেণী। এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা 23, তার মানে প্রচুরক শ্রেণী 61 থেকে 70। তার মানে এখন 61 থেকে 70 এর মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করব, 61 আর 70 যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান 65.5। খ নাম্বার প্রশ্ন যদি দেখি, খ নাম্বার প্রশ্নে বলতেছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করো, আর গ নাম্বার প্রশ্নে বলতেছে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো। তো সংক্ষিপ্ত গড় আর গণসংখ্যা বহুভুজ চল আমরা নির্ণয় করার চেষ্টা করি। তো চেষ্টা করব কি, আমরা এটা অলরেডি করে ফেলছি। যে দেখো সংক্ষিপ্ত পদ্ধতির গড় আমরা করছি ঢাকা বোর্ডের একদম প্রথম, অর্থাৎ এই ভিডিওর প্রথমে, আর গণসংখ্যা বহুভুজে ঢাকা বোর্ডের প্রথম
সৃজনশীলের মধ্যে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর গণসংখ্যা বহুভুজ কিন্তু অঙ্কন করা আছে। তো সেটা তুমি দেখলেই কিন্তু তোমার এই সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর গণসংখ্যা বহুভুজ কিন্তু অঙ্কন করা হয়ে যাবে। তারপর আমি এখানে একটু দেখাই রাখি, এই যে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের টেবিল হবে এইরকম, আর হচ্ছে তোমার এই যে গড় নির্ণয় করলে গড়ের অ্যান্সার হবে 64.25। আর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে ক্ষয়ের সারণী আমরা ব্যবহার করতে পারি, কারণ আমাদের মধ্যমান লাগে শুধু, মধ্যমান কিন্তু এখানে অলরেডি বের করা আছে ক্ষতে। তো ক্ষয়ের সারণী বের করে আমরা হচ্ছে এই চিত্রটা অঙ্কন করে ফেলবো, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে ওয়াই অক্ষে এক ঘরকে দুই ঘরকে এক করে ধরছি, আর এক্স অক্ষে এক ঘরকে দুই করে ধরছি, এই আর কি। এবার আসো যশোর বোর্ডের একটা সৃজনশীল শেষ। যশোর বোর্ডের 2 নম্বর যে সৃজনশীলটা আসছে সেটা যদি আমরা দেখি, এই যে এটা হচ্ছে যশোর বোর্ডের দ্বিতীয় সৃজনশীলটা। এখানেও একটা গণসংখ্যা নিবেশন সারণী দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আমাদেরকে এখানে বলতেছে কি শ্রেণীব্যাপ্তি, তারপরে হচ্ছে আমাদের গণসংখ্যা, এই দুটো জিনিস দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো। তো মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে আমরা এখন বের করব। মধ্যক শ্রেণী বের করতে হলে আমরা কি করি, প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা নামে একটা কলাম তৈরি করতে হয়। করার পরে এই সবগুলা গণসংখ্যা যদি আমরা যোগ করি তাহলে হয় 70। এই 70কে 2 দিয়ে ভাগ করে ফেলো, এই আনকে 2 দিয়ে ভাগ করলে 35। 35তম পদ যেই ঘরে সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তো 35তম পদ কোন ঘরে কিভাবে আমরা বুঝবো, আমরা ওই যে ক্রমযোজিত গণসংখ্যা 7 মানে 1 থেকে 7 এখানে, 7 এর পর 8, 8 থেকে 19 এখানে, 19 এর পর 20, 20 থেকে 37 এখানে, আমরা খুঁজতেছি 35 কে। 35 কিন্তু এই 20 থেকে 37 এর মধ্যেই অবস্থিত। তার মানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে 60 থেকে 64, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এখন প্রশ্নে বলতেছে কি এই 60 থেকে 64 যে মধ্যক শ্রেণীটা সেটা নিম্নসীমা বের করতে। তো 60 থেকে 64 নিম্নসীমা কত, 60। তার মানে 60 হচ্ছে সঠিক উত্তর, এই যে 60 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবার খ আর গ দেখো, খ নম্বরে বলছে এই শ্রেণীটার মধ্যক নির্ণয় করো আর অজীব রেখা অঙ্কন করো। তো মধ্যক নির্ণয় করো বা অজীব রেখা অঙ্কন করো, সেটা আমরা অলরেডি করে ফেলছি। যে মধ্যক আমরা, আচ্ছা মধ্যক এখন মধ্যক রাজশাহী বোর্ড 2 নাম্বার যে সৃজনশীল সেখানে কিন্তু আমরা মধ্যক কিভাবে নির্ণয় করে সেটা আমরা দেখছি, এই যে একটু আগেই আমরা যেটা করলাম আর কি রাজশাহী বোর্ডের, সেটার 2 নাম্বার সৃজনশীলে আমরা অলরেডি মধ্যক কিভাবে নির্ণয় করে সেটা কিন্তু আমরা শিখে ফেলছি। আর অজীব রেখা অঙ্কন ঢাকা বোর্ডের 2 নাম্বার প্রশ্নে আমরা সমাধান করে ফেলছি। সো সেই দুইটা প্রশ্ন দেখলেই তোমার মধ্যক আর অজীব রেখা নির্ণয় হয়ে যাবে। তবে মধ্যক নির্ণয় করলে চিত্রটা কেমন হবে সেটা আমি তোমাকে দেখাই দিই। টেবিল কিন্তু যে কয়ের টেবিল দিলেই হয়ে যাবে। সো কয়ের টেবিল দিয়ে তুমি এই যে মধ্যক এটা হয়ে যাবে আমাদের। আর গ নাম্বার অজীব রেখা অঙ্কন করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। তো এখানেও তুমি চাইলে কয়ের টেবিল ব্যবহার করতে পারো, আর নাহলে তুমি এখানে নতুন করে টেবিল অঙ্কন করে তারপরে হচ্ছে তোমার এই চিত্রটা দেখতে এইরকম দেখাবে। ঠিক আছে, এই যে এখানে আমি চিত্রটা একটু দেখাই দিই, তাহলে এটা হবে তোমার ফাইনাল চিত্র। ঠিক আছে, এই যে অজীব রেখা অঙ্কন করলে এই চিত্রটা হবে, তুমি এটা দেখে রাখতে পারো। তো আমাদের এটাও কিন্তু সমাধান হয়ে গেল, তার মানে আমাদের সবই মোটামুটি সমাধান হয়ে গেল। কিন্তু এখন আয়ত লেখো আর হচ্ছে এই গড়, এই দুইটা বাকি আছে। তো আমরা আয়ত লেখো আর গড় দেখবো, সমস্যা নেই। সিলেট বোর্ডে গেলে আমরা আয়ত লেখো শিখে ফেলবো, দিনাজপুর বোর্ডে গেলে আমরা আবার ওই গড়, এটা হচ্ছে সংক্ষিপ্ত, এটা সংক্ষিপ্ত না, এটা হচ্ছে গাণিতিক গড়, সেটা আমরা শিখে ফেলবো। তো আমাদের যশোর বোর্ড শেষ, এরপর আমরা কুমিল্লা বোর্ডে যাব। তো চলো আমরা এখন কুমিল্লা বোর্ড শুরু করি। কুমিল্লা বোর্ড 22 সালে এই সৃজনশীল প্রশ্ন আসছে, এটা কুমিল্লা বোর্ডের 22 সালের প্রথম সৃজনশীল প্রশ্ন। এখানে যদি আমরা দেখি, এখানের মধ্যে আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী দিয়ে ক নম্বরে বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো মধ্যক শ্রেণী নির্ণয় কিভাবে করতে হয় তোমরা অলরেডি সবাই জানো যে মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যার পাশাপাশি ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করে নিবা। এবার এই মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করে ফেলবা। তো 2 দিয়ে না, মোট গণসংখ্যা তুমি দেখবে এখানে কত হয়। এখানে দেখো তুমি মোট গণসংখ্যা যদি দেখো সেটা হচ্ছে 55 হয়। তো এখন মধ্যক কোনটা হবে, মধ্যক শ্রেণী কোনটা হবে। তো যদি দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো মধ্যক শ্রেণী বের করে আসছি আমরা 2 দিয়ে ভাগ করলে কিন্তু হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে 2 দিয়ে ভাগ করলে হবে না, কারণ এটা একটা বিজোড় সংখ্যা। 55কে কিন্তু 2 দিয়ে ভাগ করলে তোমার চলে আসবে হচ্ছে কত 27 দশমিক সামথিং, এরকম একটা 27.5 চলে আসবে। কিন্তু বিজোড় সংখ্যা হলে দশমিকে নিব না, তখন আমাদের সূত্রটা হবে ওই 55 সাথে 1 যোগ করে তারপর 2 দিয়ে ভাগ করবে। এই যে দেখো n+1 ডিভাইডেড বাই 2, 55 সাথে 1 যোগ করলে কত হয় 56, 56কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 28। তার মানে 28তম পদ হচ্ছে আমাদের মধ্যক। এখন 28তম পদ কোথায় আছে, এই যে এখানে 1 থেকে 6তম পদ, 7 থেকে 10তম পদ, 11 থেকে 20তম পদ, 21 থেকে 35তম পদ। তার মানে আমাদের 28তম পদ এই 21 থেকে 35তম পদের মধ্যেই কিন্তু আছে। তাহলে এটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে সমাধান করতে হয়। এবার আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে কি বলা আছে, খ আর গ একসাথেই দেখে ফেলি। প্রচুরক নির্ণয় করতে বলছে আর গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে বলছে।
তো প্রচুরক আর গণসংখ্যা বহুভুজ আমরা পেয়ে যাব ঢাকা বোর্ডের 2 নম্বরের প্রচুরক পেয়ে যাব, গণসংখ্যা বহুভুজ ঢাকা বোর্ডের 1 নম্বর সৃজনশীল প্রশ্নের মধ্যে পেয়ে যাব। সো তারপর আমি এখানে দেখাই দিচ্ছি এই যে প্রচুরক শ্রেণী আমরা এখান থেকে নির্ণয় করে ফেলবো, 51 থেকে 60 হয়, তারপর প্রচুরক নির্ণয় করলে এই যে এইরকম ভাবে হবে আর কি, ঠিক আছে। এই যে সূত্র দেখে নাও, দরকার স্ক্রিনশট তুলতে পারো বা তুমি নিজে নিজে সমাধান করে ফেলতে পারো। এরপরে হচ্ছে প্রচুরকের সর্বশেষ অ্যান্সার যদি আমরা দেখি, প্রচুরকের অ্যান্সার চলে আসবে, আমাদের অ্যান্সার দেখবো। আর গ নাম্বার হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ, সেটাও কিন্তু আমরা সমাধান করেছি। এই যে প্রচুরকের অ্যান্সার আসে 55.55, আর গণসংখ্যা বহুভুজের এই যে চিত্রটা অঙ্কন করবো, মধ্যমানটা লাগবে আমাদের, মধ্যমান বের করে এই যে চিত্রটা হবে আমাদের এইটা শেষ। তাহলে কিন্তু আমাদের কুমিল্লা বোর্ডের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান হয়ে গেল। এবার কুমিল্লা বোর্ডের দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। এখানেও একটা গণসংখ্যা নিবেশন সারণী দিয়ে আমাদের বলতেছে কি যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রচুরক শ্রেণী কোনটা? যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই প্রচুরক শ্রেণী। তাহলে এটার মধ্যমান 61 আর 65 মধ্যমান কি হবে? 61 আর 65 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে সেটাই তার মধ্যমান 63 হয়ে যাবে। খ আর গতে বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর অজীব রেখা অঙ্কন করো। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় আমরা অলরেডি আলোচনা করছি ঢাকা বোর্ডের প্রথম সৃজনশীলে, আর অজীব রেখা আমরা আলোচনা করেছি ঢাকা বোর্ডের দ্বিতীয় সৃজনশীলে। তো তুমি সেটা যদি দেখো তাহলে কিন্তু তোমার সমাধান হয়ে যাবে। তারপর আমি এখানে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের হচ্ছে চিত্রটা কেমন হবে, টেবিলটা কেমন হবে সেটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের টেবিল। তারপরে হচ্ছে এটাকে যদি তুমি সমাধান করো, এই যে সূত্র, এই সূত্রের মধ্যে মানগুলো বসাই তুমি এটা সমাধান করে ফেলতে পারো। গড়ের অ্যান্সার আসবে 61.71। আর অজীব রেখা অঙ্কন করতে গেলে ক্রমজিত গণসংখ্যা সারণী নিয়ে এটা হবে তোমার গ্রাফ, ঠিক আছে। তাহলে তোমার কুমিল্লা বোর্ড সমাধান হয়ে যাবে। এবার আমরা চলে যাব চট্টগ্রাম বোর্ডের 22 সালের সৃজনশীল প্রশ্নে। তো চলো এখন কুমিল্লা থেকে আমরা চট্টগ্রামে জাম্প করব। চট্টগ্রাম বোর্ডের প্রথম সৃজনশীল এইটা। এখানে আমাদের এখানেও একটা সারণী দেওয়া আছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে সারণী দেখি। তো এই সারণী দেওয়া আছে, এখন বলছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। খুবই সহজ, যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেটাই প্রচুরক শ্রেণী, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি 18, প্রচুরক শ্রেণী হচ্ছে এইটা। তাহলে এখন এটার মধ্যবিন্দু কি হবে? 51 আর 60 যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলবো। তো 51 আর 60 যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলে 55.5, এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এবার আসো, এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে আর অজীব রেখা অঙ্কন করতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতির গড় দেখতে গেলে ঢাকা বোর্ডের 1 নম্বর প্রশ্ন দেখবো, আর অজীব রেখা দেখতে গেলে ঢাকা বোর্ডের 2 নম্বর প্রশ্ন দেখবো। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর অজীব রেখা কিন্তু আমাদের অঙ্কন করা হয়ে যাবে। তারপর আমি এখানে টেবিলটা দেখায় রাখছি, এই যে এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের টেবিল। সো এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় 46.17। আর অজীব রেখা অঙ্কন করতে গেলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়। ক্রমযোজিত গণসংখ্যা বের করে এক্স অক্ষে উচ্চসীমা আর ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে আমরা হচ্ছে এই ছকটা পেয়ে যাব। তাহলে কিন্তু আমাদের আরেকটা সৃজনশীল প্রশ্ন হয়ে গেল চট্টগ্রাম বোর্ডে। এবার আসলে চট্টগ্রাম বোর্ডের 2 নম্বর যে সৃজনশীল প্রশ্ন সেটা যদি আমরা একটু খেয়াল করি, এই যে এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। এখানে আমাদের কি বলা হচ্ছে, এখানে ক নম্বর প্রশ্নে দেখো অনেকগুলো সংখ্যা দিয়ে তার গড় দিছে, কিন্তু সংখ্যাগুলোর মধ্যে একটা ঝামেলা করছে, দেখছো মাঝখানে সংখ্যা না দিয়ে এক্স দিছে একটা। এখন এদের গড় দেওয়া আছে 22.5। তাহলে এখন আমাদের যে কাজ করতে হবে, গড় যে 22.5 দেওয়া আছে, এই গড় 22.5 সহ ব্যবহার করে এই মাঝখানে যে এক্স এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো গড় নির্ণয় তোমরা নিয়ম হয়তো অনেকেই জানো, যদিও এই এখন পর্যন্ত 22 সালে আমরা দেখি নাই এরকম গড় নির্ণয়। গড় নির্ণয়ের নিয়ম হচ্ছে সংখ্যা সবগুলোকে যোগ করে ফেলবা, যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে ফেলবা, তাহলে গড় হয়ে যায়। তো দেখো এখানে সংখ্যাগুলো কি 23, 25, 28, 17, 18, x 35, 15। তো আর মোট সংখ্যা কয়টা? এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এক্সও কিন্তু একটা সংখ্যা, তাহলে টোটাল সংখ্যা হচ্ছে 8। এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে সংখ্যাগুলোর গড় নির্ণয় করব। তো গড় নির্ণয় করতে গেলে আমরা সবাই জানি যে সবগুলো সংখ্যা যোগ করতে হয়। যে দেখো সবগুলো সংখ্যা যোগ করলাম, ভাগ করব কত দিয়ে? যেখানে মোট সংখ্যা যতগুলো ততগুলো, 8টা সংখ্যা 8 দিয়ে ভাগ করব। এখন এই সবগুলো যোগ করলে এক্স বাদে সবগুলো যোগ করলে হয় 161, আর মাঝখানে যে এক্স আছে এক্সও কিন্তু আমরা লিখে ফেললাম, নিচে হচ্ছে 8। আর গড় বরাবর কিন্তু 22.5 বসাই দিব, কারণ প্রশ্নে কিন্তু গড় বলা আছে। দেখো গড়ের মান কিন্তু প্রশ্নে বলা আছে, গড়ের মান হচ্ছে 22.5। তো গড়ের মান 22.5 বসাই দিব। এখন কোনাকুনি হিসাব করে ফেলবো আমরা। এই যে দেখো 22.5 নিচে কিছু নেই, মানে একটা 1 আছে। এবার কোনাকুনি হিসাব করো, 22.5 সাথে 8 গুণ করলে 180 হয়, আর 1 এর সাথে 161 প্লাস x গুণ করলে 161 প্লাস x হয়। এবার 161 বাম পাশে নিয়ে আসো, 180 থেকে 161 বিয়োগ করব আমরা, কারণ প্লাস 161 বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে, আর ডান পাশে x থাকে। 180 থেকে 161 বিয়োগ করলে 19 হয়, তার মানে 19 সমান x, তার মানে x এর মান 19। x এর মানে কিন্তু আমাদের বের করতে বলছে, তো x এর মানও কিন্তু আমাদের বের হয়ে গেল। খর গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো আর গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করছি আমরা রাজশাহী বোর্ডের 2 নম্বর প্রশ্নে, আর গণসংখ্যা বহুভুজ নির্ণয় করছি ঢাকা বোর্ডের 1 নম্বর প্রশ্নে। তো সেই দুইটা প্রশ্ন দেখলেই তুমি ক্লিয়ার হয়ে যাবে কিভাবে এটা নির্ণয় করতে হয়। তো মধ্যক নির্ণয় করতে গেলে তোমার টেবিলটা
এরকম ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে টেবিলটা তৈরি করে নিবা, তারপর মধ্যক শ্রেণী নির্ণয় করে মধ্যকটা বের করে নিবা, মধ্যক আসবে 56.8। আচ্ছা, আর গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে গেলে তুমি এইখানের মধ্যে আমাদের মধ্যমান লাগে, মধ্যমান দিয়ে এই যে মধ্যমানগুলো বের করে একটা টেবিল তৈরি করবা, আর হচ্ছে এক্স অক্ষের মধ্যে মধ্যমান, ওয়াই অক্ষে গণসংখ্যা বসিয়ে এইটা তৈরি করে ফেলবা, তাহলে কিন্তু আমাদের এটা সম্পূর্ণ সমাধান হয়ে গেল। তো আমাদের চট্টগ্রাম বোর্ড শেষ। চট্টগ্রাম থেকে সাই করে আমরা চলে যাব সিলেট বোর্ড 2022 সালে। চলো সিলেট বোর্ডে যাই। সিলেট বোর্ডে আমরা যদি প্রশ্ন দেখি, প্রথম প্রশ্নটা হচ্ছে এইটা, এখানেও একটা আমাদের কি দেওয়া আছে, গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলতেছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হলে আগে প্রচুরক শ্রেণী লাগবে, যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী, আর এটার মধ্যমান হবে এই নিম্ন সীমার উচ্চ সীমা 61 আর 65 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। খর গ নম্বর প্রশ্ন আমাদের বের করতে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর অজীব রেখা, উপাত্তের অজীব রেখা আমাদের অঙ্কন করতে হবে। তো এই দুইটা প্রশ্নে কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। সংক্ষিপ্ত পদ্ধতির গড় ঢাকা বোর্ডের 1 নম্বর সৃজনশীল প্রশ্নে আছে, আর অজীব রেখা ঢাকা বোর্ডের 2 নম্বর সৃজনশীল প্রশ্নে আছে। তাহলে এখন সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়টা করলে কেমন হবে সেটা আমি তোমাদেরকে একটু দেখায় রাখি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এই যে দেখো সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের টেবিল হবে এইটা, এই যে এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের টেবিল, 5টা কলাম বিশিষ্ট। আর গড় নির্ণয় করলে তোমার এই যে এখানে এই যে মানগুলো আছে এই মানগুলো বসায় তুমি হচ্ছে গড় নির্ণয় করে ফেলবা, গড় আসবে 64.08। আর অজীব রেখা অঙ্কন করতে গেলে এই ক্রমযোজিত গণসংখ্যা বের করবা, বের করে এক্স অক্ষের মধ্যে উচ্চসীমা, ওয়াই অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা ধরে তোমার টেবিলটা এই ছকটা এরকম হয়ে যাবে। তো এটা তুমি অঙ্কন করে ফেলবা, আর এটা বর্ণনা দেওয়া আছে। তাহলে এখন সিলেট বোর্ডের একটা প্রশ্ন শেষ, এবার আসলে আমরা সিলেট বোর্ডের 2 নম্বর প্রশ্নে চলে যাব। তো সিলেট বোর্ডের 2 নম্বর প্রশ্নটা এই যে এখানে আমরা দেখতে পাবো যে সিলেট বোর্ডের 2 নম্বর প্রশ্নটা আছে। তবে এখানে দেখো আমরা এখন নতুন একটা জিনিস পাবো, যাই হোক নতুন জিনিসে পরে যাচ্ছি, তার আগে আমরা ক নাম্বার সমাধান করে ফেলি। এখানে ক নাম্বার প্রশ্নে বলা আছে এই যে এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। তো এই সংখ্যাগুলোর মধ্যক এখন আমরা নির্ণয় করব। তো সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে আমরা জানি সংখ্যাগুলোকে সাজিয়ে লিখতে হয় ছোট থেকে বড় আকারে, এরপরে কয়টা সংখ্যা আছে সেটা দেখতে হয়। এখানে 6টা সংখ্যা আছে, তো যেহেতু জোড় সংখ্যক আছে তাহলে মধ্যক নির্ণয় সূত্র কি? মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। n এর মান হচ্ছে কত? এখানে 6টা, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করব, 6 কে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করব, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 6 কে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করলে 4, তাহলে 3 তম পদ আর 4 তম পদ এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা গড়টা মধ্যকটা পেয়ে যাব। তাহলে 3 তম পদ কত? এই যে 3 তম পদ 3 নম্বর পদ, 4 তম পদ 4 নম্বর পদ, 3 তম পদ হচ্ছে 4, 4 তম পদ হচ্ছে 5, 4 আর 5 যোগ করে 2 দিয়ে ভাগ করব 4.5 হয়। এটাই হচ্ছে আমাদের নির্ণয় মধ্যক। তো নির্ণয় মধ্যক কত হয় সেটা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। এবার খ নাম্বার প্রশ্ন আসো, প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা আলোচনা করে ফেলেছি ঢাকা বোর্ডের 2 নম্বর সৃজনশীলে, তো সেটা দেখলেই হয়ে যাবে। তারপর আমি এখানে অ্যান্সারটা দেখায় রাখছি। এই যে প্রচুরকের সূত্রটা এইভাবে বসিয়ে তুমি প্রচুরক বের করলে অ্যান্সার আসবে 52.73। গ নম্বর প্রশ্নে আসো। গ নম্বর প্রশ্নে অনেকক্ষণ পর আমরা একটা জিনিস পাইলাম, আয়ত লেখন। আমরা এর আগের বোর্ডগুলো যারা করছো হয়তো বা 25 সাল 24 সাল 23 সাল ওইখানে কিন্তু আয়ত লেখা কেউ পাও নাই। এই আয়ত লেখা এখন প্রথম আমরা পাইতেছি, তার মানে আয়ত লেখা পরীক্ষা আসে না বললেই চলে। তারপরে যেহেতু একবার আসছে আমরা দেখে রাখি। তো আয়ত লেখা কিভাবে অঙ্কন করতে হয়? তো এখানে আমাদের যে শ্রেণীব্যাপ্তের গণসংখ্যা আছে এই দুইটা কলাম তো আছে, আয়ত লেখা অঙ্কন করতে গেলে 3টা কলাম লাগে। তো এখানে একটা নতুন জিনিস আমরা এখন শিখব, সেটা হচ্ছে কি, প্রশ্নের মধ্যে আমাদের এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া ছিল, যেভাবে দেওয়া ছিল সেভাবে লিখে ফেলছে। তবে এই শ্রেণীব্যাপ্তিটা বিচ্ছিন্ন, আর আমাদের তৈরি করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। এখন বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন কি? তুমি যদি খেয়াল করো এই শ্রেণীটা শেষ হয়েছে দেখো 44-এ, পরেরটা শুরু হয়েছে কত? 45। দেখো 44-এ শেষ হয়েছে, শুরু হয়েছে 45 থেকে। মনে করো এই পয়েন্ট হচ্ছে 44, এই পয়েন্ট হচ্ছে 45। তাহলে দেখো এই শ্রেণীটা এসে শেষ হয়েছে 44-এ, পরের শ্রেণীটা শুরু হয়েছে 45-এ। তাহলে দুইটা শ্রেণীর মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটা মানে দুইটা শ্রেণী বিচ্ছিন্নভাবে আছে, একসাথে নাই, বিচ্ছিন্নভাবে আছে। এই জন্য এই শ্রেণীগুলো বিচ্ছিন্ন। 44-এ শেষ হয়ে 45-এ শুরু, 49-এ শেষ হয়ে 50-এ শুরু, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন। যদি এমন হইতো 44-এ শেষ হয়ে 44 থেকে শুরু, তাহলে সেটা অবিচ্ছিন্ন শ্রেণী হইতো। কিন্তু এটা 44-এ শেষ হয়ে 45-এ শুরু হয়েছে, এটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী। আমরা আয়ত লেখা অঙ্কন করতে গেলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী বানাতে হয়। তো অবিচ্ছিন্ন শ্রেণী কিভাবে বানাবো? আমরা এখানে যে নিম্নসীমাগুলো আছে, এই যতগুলো নিম্নসীমা আছে সবগুলো থেকে 0.5 বিয়োগ করে দিব। 40 থেকে 0.5 বিয়োগ করলে 39.5, 45 থেকে 0.5 বিয়োগ করলে 44.5, 50 থেকে 0.5 বিয়োগ করলে 49.5, 50 থেকে 0.5 বিয়োগ করলে 54.5। এভাবে সবগুলো থেকে 0.5 বিয়োগ করে করে লিখবো। আর উচ্চ সীমা যেগুলো আছে তাদেরকে আরো উচ্চ বানাই দিব, তাদের সাথে 0.5 বিয়োগ করবো না, তাদের সাথে 0.5 যোগ করব।
এই দেখো 44 সাথে 0.5 যোগ করলে 44.5, 49 সাথে 0.5 যোগ করলে 49.5, এগুলো সবগুলোর সাথে 0.5 যোগ করব। নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ উচ্চ সীমার সাথে 0.5 যোগ করে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা পাই। এখন পাইলাম তো, ঠিক আছে, এবার গ্রাফের কাজ শুরু। সো গ্রাফের কাজ শুরু হলে গ্রাফে এক্স অক্ষে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী বসাবো, ওয়াই অক্ষে গণসংখ্যা বসাবো। তাহলে এই যে দেখো আমাদের গ্রাফটা হচ্ছে এটা, এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণী বসাবো। এখন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি যদি আমরা দেখি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি প্রথমে কি আছে? প্রথমে আছে 39.5, তারপর 44.5। তাহলে 39.5 থেকে 44.5 পর্যন্ত আমরা বিন্দু দিই। এই যে দেখো 39.5 একটা বিন্দু দিলাম, তারপর 5 ঘর পরে 44.5 বিন্দু দিলাম। এর পরের শ্রেণীটা দেখি আমরা, পরের শ্রেণীটা আবার 44.5 থেকে 49.5। 44.5 কিন্তু অলরেডি উপরে আমরা বিন্দু দিয়ে ফেলছি। তো 44.5 থেকে এখন আবার 49.5, তো আমরা 44.5 এর বিন্দু অলরেডি বসাই ফেলছি, তার মানে এবার 49.5 বসাইতে হবে। তো এবার 49.5 বসাইলাম। এরপরে 49.5 এর পরে এখন আমরা দেখতে পারবো পরের শ্রেণীতে আবার 49 থেকে 54। তাহলে 49.5 থেকে 49 আগের শ্রেণীতে বসানো হয়ে গেছে, এবার 5 ঘর পরে 54.5 বসাবো। এরপরে 54.5 বসানোর পরে পরের শ্রেণীতে এসে আবার 54.5 আর তো লেখার দরকার নেই, অলরেডি একবার লিখে ফেলছি। এবার 59.5 লিখবো। তো 5 ঘর পরে 59.5। এরপরের ঘরে যদি আবার দেখো 59 আবার আছে, 59 থেকে 64, তো 59 আর লেখার দরকার নাই, 64 লিখবো। এরপরের ঘরে দেখো আবার 64 থেকে 69 আছে, 64 লেখার দরকার নাই, 69 লিখবো। শেষ, এইখানে বিন্দুগুলোর নামগুলো লেখা শেষ। ওয়াই অক্ষে লিখবো আমরা গণসংখ্যা, আমাদের সবচেয়ে বেশি গণসংখ্যা 15, তার মানে ওয়াই অক্ষে আমরা 15টা ঘর নিব। এই যে দেখো 5, 10, 15, 15টা ঘর নিলাম। এবার আসো বিন্দু দেওয়ার পালা। বিন্দু কিভাবে দিব দেখো, প্রথমে তুমি যদি দেখো 39.5 বরাবর গণসংখ্যা 8, 44.5 বরাবর গণসংখ্যা 8। সো তুমি 39.5 বরাবর এই যে 39.5 যেটা, এই যে 39.5 কোথায়, এখানে যদি আমরা খেয়াল করি, এই যে 39.5, এই 39.5 বরাবর 8 ঘর উপরে বিন্দু দিবা, আবার 44.5 বরাবর 8 ঘর উপরে বিন্দু দিবা। বিন্দুটা না দিলে হবে, তুমি জাস্ট একটা ফোঁটা দিয়ে বোঝার জন্য দিয়ে এই দুইটাকে এভাবে যোগ করে দাও, দিলাম। তারপর এবার দ্বিতীয় শ্রেণী যেটা, সেটা যদি খেয়াল করো, দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে 44.5 বরাবর গণসংখ্যা 9, আবার 49.5 বরাবর গণসংখ্যা 9। তাহলে তুমি এখন এই 44.5 বরাবর 9 ঘর উপরে বিন্দু দাও, 49.5 বরাবর 9 ঘর উপরে বিন্দু দিয়ে এই দুইটাকে তুমি যোগ করে দাও। এইভাবে তুমি সবগুলা শ্রেণীর মান, এই যে পরেরটা দেখো, এই 49.5 বরাবর 15, 54.5 বরাবর 15। তো তুমি এই 49.5 বরাবর 15 তে বিন্দু দাও, 54.5 বরাবর 15 তে বিন্দু দাও, দিয়ে এই দুইটাকে তুমি এখন এই দুইটা বিন্দুকে যোগ করে দাও। এইভাবে তুমি এই সবগুলা বিন্দু তুমি এইভাবে পাবা, এই যোগ করে দিবা। এই সবগুলা বিন্দু দুইটা বিন্দু দিয়ে দিয়ে তুমি যোগ করে দিবে, এই দুইটা বিন্দু দিয়ে দিয়ে যোগ করে দিবা। যোগ করার পরে এখন তোমার কাজ হচ্ছে সোজাসুজি দাগ দিয়ে দিবে, যে এটা থেকে সোজা নিচে দাগ। আবার দেখে এই যে এটা থেকে উপরেরটা থেকে দিলেই হবে, এই সোজা দাগ। এখানে এটা থেকে না দিয়ে আমরা এই উপরেরটা থেকে দিই, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, আবার এই উপরটা থেকে দাও, এই যে উপরটা থেকে দাও, এই যে এটা থেকে দাগ দাও, এটা থেকে দাগ দাও, তাহলে দেখবা কতগুলা আয়তক্ষেত্রের মতো চিহ্ন হয়ে গেছে, তাই না? আর এখানে মাঝখানে তুমি এরকম স্কেচ করে দিতে পারো, এরকম দাগ না দিয়ে তুমি পেন্সিল দিয়ে এরকম স্কেচ করে দিতে পারো, তাহলে সেটা আয়তলেখা হয়ে যাবে। তো আয়তলেখা কিন্তু অঙ্কন করা হয়ে গেল। এখানে বলে দিবা আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ধরছি, আর এখানে আমরা গণসংখ্যা ধরছি। এরপরে তুমি বর্ণনা বলে দিবা, এক্স অক্ষ বরাবর এক ঘরকে এক একক ধরেই আমরা অবিচ্ছিন্ন শ্রেণী বসাইছি, ওয়াই অক্ষে এক ঘরকে এক ধরে গণসংখ্যা বসিয়ে আমরা আয়তলেখাটা অঙ্কন করছি। তো এইভাবে আয়তলেখা অঙ্কন করতে হয়। আশা করি আয়তলেখাটাও তোমরা বুঝে গেছো। তাহলে আমাদের এইটাও কিন্তু সমাধান হয়ে গেল। এই যে আয়তলেখ যেটা, সেটাও কিন্তু আমাদের এই যে মধ্যযুক্ত হয়েছে, পাশাপাশি আয়তলেখাটাও কিন্তু আমাদের হয়ে গেছে। শুধু বাদ আছে গড়, মানে গাণিতিক গড়টা, এটা আমরা দিনাজপুর বোর্ডে দেখে ফেলবো। তো আমাদের এটাও কিন্তু সমাধান হয়ে গেল। তো আমাদের কোন বোর্ডে ছিলাম আমরা? সিলেট বোর্ড। তো সিলেট বোর্ড কিন্তু আমরা পার করে ফেললাম। সিলেট বোর্ডের পরে এখন আমরা চলে যাব বরিশাল। চলো আমরা এখন বরিশাল বোর্ডের যে দুইটা সৃজনশীল প্রশ্ন আসছে সেগুলো সমাধান করি। বরিশাল বোর্ডে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এইটা। এখন এই বরিশাল বোর্ডে আমরা যদি খেয়াল করি, এখানে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে প্রচুরক শ্রেণী মধ্যমান। যে শ্রেণীতে গণসংখ্যা বেশি সেটাই প্রচুরক শ্রেণী। 61 থেকে 70 প্রচুরক শ্রেণী। মধ্যমান 61 আর 70 যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলতে হবে, প্রচুরক শ্রেণীর মধ্যমান পেয়ে যাবে। অনেকবার আসছে, দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তার পরবর্তীতে তোমাকে বলবে উপরের গণসংখ্যা সারণী থেকে মধ্যক আর গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো। তো মধ্যক আর গণসংখ্যা বহুভুজ অলরেডি তুমি রাজশাহী বোর্ড দ্বিতীয় নাম্বার প্রশ্নে দেখছো, আর গণসংখ্যা বহুভুজ ঢাকা বোর্ডের 1 নাম্বার প্রশ্নে তোমরা আলোচনা করে ফেলছি। তাহলে এটা তুমি ওইখান থেকে দেখতে পারো। তারপর আমি এখানে দেখাই রাখি মধ্যকটা কেমন হবে। এই যে মধ্যকটা যদি আমরা দেখি, মধ্যকটা দেখতে এই যে এরকম মধ্যকের টেবিল হবে, আর মধ্যকের অ্যান্সার আসবে 62.25।
আর গ এর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে শ্রেণীর মধ্যমান নিয়ে আমরা হচ্ছে একটা টেবিল অঙ্কন করব, আর চিত্রটা দেখতে এই যে এইরকম হবে, ঠিক আছে। তো তুমি এগুলো দেখে রাখতে পারো, এগুলো তুমি নিজেই পারবা, তারপরে তুমি অঙ্কন করার পরে তুমি মিলাই নিতে পারো যে হয়েছে কিনা। এখানে আবার দুই ঘরকে এক এক করে ধরছে, তোমার বুঝে নিতে হবে, ঠিক আছে, তাহলে তোমরা পারবা। এবার আসো বরিশাল বোর্ড 22 সালে যে সৃজনশীল প্রশ্নটা আসছে সেটা আমরা দেখি। বরিশাল বোর্ড 22 সালে আমাদের এখানে যদি দেখি যে একটা টেবিল দেওয়া আছে গণসংখ্যা নিবেশন সারণী, তবে কতে আরেকটা টেবিল দিছে, তাই না। কর মধ্যে আমরা যদি দেখি এখানে কিন্তু আরেকটা টেবিল দেওয়া আছে, যে এখানে আমাদের বলতেছে যে মধ্যক নির্ণয় করো। তো আমরা এরকম টেবিল সচরাচর দেখি না, বাট এখানে আমাদের দেওয়া আছে মধ্যক, এখান থেকে নির্ণয় করতে হবে, কিছু করার নাই, চলো আমরা মধ্যক নির্ণয় করি। তো এখানে মধ্যক নির্ণয় করতে গেলে তুমি প্রথমে এই যে প্রাপ্ত নাম্বার আর গণসংখ্যা যেরকম দেওয়া আছে ওইরকম আমরা লিখলাম। এরপর ক্রমযোজিত গণসংখ্যাটা তোমার বের করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে? প্রথমে 3 থাকলে 3, এরপর 3 আর 4 যোগ করলে 7, 7 আর 4 যোগ করলে 11, 11 আর 6 যোগ করলে 17, 17 আর 4 যোগ করলে 21। তো ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে গেলাম। এবার সবগুলা গণসংখ্যা আমরা যোগ করে দেখলাম 21 হয়। তো 21 একটা বিজোড় সংখ্যা। তো 21 যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা হলে মধ্যক কিভাবে নির্ণয় করব? মধ্যক কোন পদে থাকে? তো বিজোড় সংখ্যা হলে, জোড় সংখ্যা হলে আমরা 2 দিয়ে ভাগ করে যত হয় তততম পদ খুঁজে বের করি, কিন্তু বিজোড় হলে তোমাকে 1 যোগ করতে হবে। যে দেখো n বিজোড় হলে n এর সাথে 1 যোগ করতে হবে, 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 21 এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, 21 এর সাথে 1 যোগ করলে 22, 22 কে 2 দিয়ে ভাগ করলে 11 হবে। তার মানে 11তম পদের মানটা হচ্ছে আমাদের মধ্যক। এখন 11তম পদের মান কোথায় আমরা পাবো? তুমি যদি এখানে খেয়াল করো, 11তম পদের মান হচ্ছে এই যে দেখো ক্রমযোজিত গণসংখ্যা 3 মানে 1 থেকে 3 পর্যন্ত এই ঘরে, 3 এর পর শুরু হয় কত? 4, 4 থেকে 7 পর্যন্ত এই ঘরে, 7 এর পর শুরু হবে 8, 8 থেকে 11 পর্যন্ত হচ্ছে আমাদের এই ঘরে। তো 11তম পদ কিন্তু এইখানেই আছে, 8 থেকে 11 এর মধ্যেই আছে। আর এই 11তম পদের এই যে দেখো প্রাপ্ত নাম্বার কত দেওয়া আছে? সরাসরি দেওয়া আছে 40। তার মানে 11তম পদের মান হচ্ছে 40। তো মধ্যক হচ্ছে আমাদের 40। এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা এইভাবে আমরা নির্ণয় করে ফেলবো। এবার খ নম্বর প্রশ্নে বলছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর অজীব রেখা অঙ্কন করে, এই যে এই টেবিলের জন্য উদ্দীপকে যেটা দেওয়া আছে। তো এটার জন্য সংক্ষিপ্ত পদ্ধতির গড় আমরা শিখছি ঢাকা বোর্ডের 1 নম্বর সৃজনশীল প্রশ্নে, আর অজীব রেখা আমরা শিখছি ঢাকা বোর্ডের 2 নম্বর সৃজনশীল প্রশ্নে। তো এই দুইটা প্রশ্ন অলরেডি তোমরা দেখেছো, তোমরা এগুলো পারবা। আমি উত্তরটা দেখাই দিচ্ছি, যে তুমি যদি সংক্ষিপ্ত পদ্ধতির গড় করো তাহলে জিনিসটা দেখতে এই যে এইরকম দেখাবে। টেবিল 5 কলামের টেবিল অঙ্কন করবা, করে গড় নির্ণয় করলে 66.85 হবে। আর যদি অজীব রেখা অঙ্কন করো, অজীব রেখা অঙ্কন করতে গেলে এই ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করবা, তৈরি করার পর যে গ্রাফটা হবে সেই গ্রাফটা হচ্ছে এই যে এটা হবে সেই গ্রাফ। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। বরিশাল বোর্ডের 2টা সৃজনশীল প্রশ্ন কিন্তু আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখব দিনাজপুর বোর্ড 22 সালে কি সৃজনশীল প্রশ্ন আসে। চলো বরিশাল থেকে এখন আমরা চলে যাব দিনাজপুর। চলে আসলাম দিনাজপুর। ওয়েলকাম টু দিনাজপুর। কি বলছে তারা? তারা কিন্তু একটু ভিন্ন টাইপের জিনিস দিয়ে আমাদের ওয়েলকাম করতেছে। তারা, আমরা শুরুতে মনে আছে ঢাকা বোর্ড 2 নাম্বার সৃজনশীল প্রশ্নে আমরা এরকম টাইপের প্রশ্ন সমাধান করছি। 30 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার, এরকম একটা প্রশ্ন আমরা কিন্তু সমাধান করছিলাম ঢাকা বোর্ডের 2 নাম্বার সৃজনশীল প্রশ্নে। যাই হোক, এরকম একটা উদ্দীপক দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করতে হলে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাই লিখবো। লেখার পর আমরা যদি দেখি যে সংখ্যাটা বিজোড় সংখ্যা, তাহলে মধ্যক, এখানে কয়টা সংখ্যা আছে? 7টা, তার মানে 7 একটা বিজোড় সংখ্যা। তাহলে মধ্যক নির্ণয় সূত্র n+1 মানে 7+1 ডিভাইডেড বাই 2, 7 আর 1 যোগ করলে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, তার মানে 4তম পদ হচ্ছে আমাদের মধ্যক। 4তম পদ কোনটা হবে? যেটাকে সাজাই লিখলাম, সাজাই লেখার পর যে 4 নাম্বার পদটা সেটা হচ্ছে 4তম পদ, তার মানে 12। তার মানে 4তম পদ হচ্ছে যেহেতু 12, 12ই হচ্ছে আমাদের মধ্যক। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করো। কিন্তু গাণিতিক গড় নির্ণয় করতে গেলেও আমাদের টেবিল কিন্তু লাগবে। তো টেবিল কিভাবে আঁকবো সেটা বলে দিয়েছে। 5 শ্রেণীব্যাপ্তি ধরে সারণী হতে গাণিতিক গড়। তো শ্রেণীব্যাপ্তি 5 ধরে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয় সেটা এখন আমরা শিখবো। তবে শ্রেণীব্যাপ্তি 5 বা 10 ধরে সারণী কিভাবে তৈরি করতে হয় সেটা ঢাকা বোর্ডের 2 নাম্বার সৃজনশীলে আমরা দেখেছি। তো তুমি সেটা দেখলেই কিন্তু এটা থেকে টেবিল তৈরি করে ফেলতে পারবা। তবে এখানে এইচ এর মান বা শ্রেণী ব্যবধান যেটা, সেটা 5 ধরে নিতে হবে, 5 5 করে ব্যবধান হবে। সো এখন আমরা ওই যে দেখো কি করতে হয়, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দিয়ে পরিসর বের করতে হয়। শ্রেণীব্যাপ্তি যেহেতু 5 দেওয়া আছে, তাহলে শ্রেণী সংখ্যা বের করার সূত্র পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। 34 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 6.80। আমি বলছিলাম 6.80 হলে আমরা এটার সর্বোচ্চ যে এর পরবর্তী যে পূর্ণ সংখ্যা 7 সেটা ধরে নিব, তার মানে শ্রেণী সংখ্যা হবে 7। এরপর আমরা টেবিল অঙ্কন করে নিব। এই যে শ্রেণীব্যাপ্তি আর ট্যালি আর গণসংখ্যা, এই 3টা জিনিস হচ্ছে আমাদের অঙ্কন করতে হবে যদি টেবিল তৈরি করতে হয়, শ্রেণীব্যাপ্তি, ট্যালি আর গণসংখ্যা। তবে আমাদের এখানে শুধুমাত্র তাই নির্ণয় করতে বলে নাই, পাশাপাশি গাণিতিক গড় নির্ণয় করতে বলছে। আমরা যদি একটু প্রশ্নটা দেখি, দেখো প্রশ্নের মধ্যে কি বলা আছে। প্রশ্নের মধ্যে বলা হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করো। সো গাণিতিক গড় যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের যে কাজ করতে হবে,
এই তিনটা কলামের পাশাপাশি আমাদের এই শ্রেণীর মধ্যমান আর এই কলামটা লাগবে। তো শ্রেণীর মধ্যমানকে xi দিয়ে প্রকাশ করা হয়, গণসংখ্যাকে fi দিয়ে প্রকাশ করা হয়। মধ্যমান কিভাবে বের করে এটা তোমরা সবাই জানো, এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান পেয়ে যাবে। এইভাবে মধ্যমানগুলো আমরা বের করে ফেলবো সবগুলোর মধ্যমান, এটাকে xi দিয়ে প্রকাশ করা হয়। আর গণসংখ্যার ট্যালি কিভাবে বের করে, ঢাকা বোর্ডের 2 নম্বর সৃজনশীলে আছে। এখন তুমি এই ঘর যেটা, এটার মান কিভাবে বের করবা, এটার মান বের করার নিয়ম হচ্ছে এই xi এর সাথে এই fi গুণ করবে, অর্থাৎ fi আর xi গণসংখ্যা ইনটু শ্রেণীর মধ্যমান। তো 2 এর সাথে 37 গুণ করলে 74, 2 এর সাথে 42 গুণ করলে 84, 5 এর সাথে যদি আমরা হচ্ছে 47 গুণ করি তাহলে এত হবে। এভাবে সবগুলো গুণ করে ফেলবো। সর্বশেষ আমরা যে কাজটা করবো এই টেবিলের মধ্যে, সেটা হচ্ছে এই সবগুলা fi xi এই সবগুলো যোগ করবো, তাহলে কত হয় 1670, যেটাকে সামেশন অফ fi xi দিয়ে প্রকাশ করব। সামেশন মানে যোগফল, fi xi এর যোগফল। আর সবগুলা গণসংখ্যা যোগ করব 30 হয়, যেটা হচ্ছে n এর মান। 30 হতেই হবে, কারণ উদ্দীপকে বলা ছিল 30 জন শিক্ষার্থীর নাম্বার। এবার গাণিতিক গড় নির্ণয়ের সূত্র কিন্তু অনেক সহজ, সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n, মানে এই n। তো সামেশন অফ fi x এর মান হচ্ছে 1610, এই 1610 কে 30 দিয়ে ভাগ করে দিবে। এখানে একটু অন্যভাবে তোমার এইভাবে লেখার দরকার নাই। তুমি এই সামেশন অফ fi x এর মান 1610 বসাও আর n এর মান বসাও 30। এবার 1610 কে 30 দিয়ে ভাগ করলে 55.67 এটাই হয়। তার মানে এটা হচ্ছে আমাদের নির্ণেয় গাণিতিক গড়। তাহলে গড় কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেল। এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে কি বলা আছে? গ নাম্বার প্রশ্ন যদি দেখি, এখানে বলা হচ্ছে সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো। তো অজীব রেখা অঙ্কন করতে টেবিল লাগবে, টেবিল আমরা খতে অলরেডি তৈরি করে ফেলছি। সো সেই টেবিলটাই আমরা এখন ব্যবহার করব। তো সেই টেবিলটার মধ্যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা নিলাম, আর আমাদেরকে অঙ্কন করে নিতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে তোমরা জানো। অঙ্কন করার পরে আমরা যদি গ্রাফটা অঙ্কন করি, এই যে আমাদের গ্রাফটা দেখতে এরকম হবে, ঠিক আছে? এই যে গ্রাফটা দেখতে এরকম হবে, তোমরা একটু দেখে রাখো, কারণ অজীব রেখা আমরা আলোচনা করে ফেলছি অলরেডি। কোথায়? এই যে ঢাকা বোর্ডের 2 নম্বর প্রশ্নে। আর এখন আমরা খ নাম্বারে অলরেডি এই গাণিতিক গড়ের প্রশ্নটা হচ্ছে দিনাজপুর বোর্ডের, প্রথমে আমরা গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হয় সেটাও কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। তো আশা করি বুঝতে পেরেছো এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এবার আসো এটা দেখে নিলে, এখন দিনাজপুর বোর্ডের যে দ্বিতীয় প্রশ্নটা আছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো দ্বিতীয় প্রশ্নের মধ্যে যদি আমরা দেখি, এখানেও আমাদের একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, ক খ গ প্রশ্ন আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এখানে যদি খেয়াল করি, এই জায়গার মধ্যে আমাদের প্রথমে বলছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা খুবই সহজ, শ্রেণীব্যাপ্তের গণসংখ্যা যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবা, জাস্ট ক্রমযোজিত গণসংখ্যাগুলো নির্ণয় করে ফেলবা, তাহলেই হয়ে যাবে। আর খ আর গ নাম্বার প্রশ্নে কি বলছে? সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর গণসংখ্যা বহুভুজ, যেটা তুমি এই যে দেখো সংক্ষিপ্ত পদ্ধতির গড় আমরা ঢাকা বোর্ডের 1 নম্বর সৃজনশীলে করছি, আর গণসংখ্যা বহুভুজ ঢাকা বোর্ডের 1 নম্বর সৃজনশীলে করছি। ওই দুইটা দেখলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে। আর তুমি তারপরে অ্যান্সারটা দেখে রাখতে পারো, এই যে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের অ্যান্সার আসবে, এই যে টেবিলটা হবে এটা 5 কলাম বিশিষ্ট টেবিল, আর গড় আসবে 64.25। আর গ নাম্বার করতে গেলে তোমার এই যে টেবিলটা হবে, ছকটা হবে, গ্রাফটা হবে এটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গ্রাফ আমাদের। এটা কিসের? গণসংখ্যা বহুভুজ। কি বলছে এখানে আমাদের দিনাজপুর বোর্ড 22-এ? গণসংখ্যা বহুভুজ না অজীব রেখা? এখানে বলছে, আমরা যদি দেখি দিনাজপুর, আচ্ছা গণসংখ্যা বহুভুজ, আচ্ছা গণসংখ্যা বহুভুজ, হ্যাঁ ঢাকা বোর্ডের প্রথম প্রশ্নে আমরা আলোচনা করছি, তো সেটা দেখলেই হবে। তো গণসংখ্যা বহুভুজের জন্য এই টেবিলটা অঙ্কন করে ফেলবা, তাহলেই হবে। এখানে শ্রেণী মধ্যবিন্দু, এখানে হচ্ছে গণসংখ্যা, আর খ থেকে তুমি হচ্ছে টেবিলটা নিয়ে নিবা, তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা দিনাজপুর থেকে এখন জাম্প করব ময়মনসিংহ। চলো আমার ময়মনসিংহ চলে যাই। এখন চলে আসলাম ময়মনসিংহ বোর্ড। কি বলছে ময়মনসিংহ বোর্ড? তারা ওয়েলকাম করতেছে কি দিয়ে? তারা একটা সুন্দর জিনিস দিয়ে ওয়েলকাম করতেছে, এগুলো আমরা পারি সবাই। সেটা হচ্ছে এখানে কয়েকটা সংখ্যা দিয়ে বলতেছে গড় নির্ণয় করো। সো গড় কিভাবে নির্ণয় করতে হয় সবাই জানো। প্রথমে এই সবগুলো সংখ্যা যোগ করব, এই যে দেখো এখানে যতগুলো সংখ্যা আছে এই সবগুলো সংখ্যা যোগ করব। এরপরে ভাগ করবে, এখানে কয়টা সংখ্যা আছে তত দিয়ে, এখানে গুণে দেখবে 8টা সংখ্যা আছে, তাহলে এই 8 দিয়ে ভাগ করে দিব। সবগুলো যোগ করলে 618, 618কে 8 দিয়ে ভাগ করলে 77.25। এটাই সংখ্যাগুলোর গড় নির্ণয় হয়ে গেল। এবার আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন আমাদের বলতেছে মধ্যক নির্ণয় করো। সো মধ্যক আর গণসংখ্যা বহুভুজ যদি আমাদের নির্ণয় করতে হয়, এই যে মধ্যক আর গণসংখ্যা বহুভুজ, এটা আমরা দেখছি কোথায়? মধ্যক দেখছি হচ্ছে আমরা এই যে এইখানে মধ্যক, রাজশাহী বোর্ড 2 নম্বর সৃজনশীল প্রশ্ন দেখলে মধ্যক কিভাবে নির্ণয় করে সেটা তুমি দেখে যাবা, দেখে ফেলবা। তাহলে এই যে খ নাম্বারে মধ্যক নির্ণয় জন্য এই যে টেবিলটা তোমরা নির্ণয় করে ফেলবা। এই মধ্যকের টেবিল নির্ণয় করার পরে মধ্যকটা দেখতে কেমন হবে সেটাও একটু দেখাই দেই। এই যে মধ্যকটার অ্যান্সার আসবে তোমার হচ্ছে 50.5। এরপর হচ্ছে গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ আমরা কোথায় করছিলাম? গণসংখ্যা বহুভুজ আমরা করছিলাম ঢাকা বোর্ডের আজকের একদম প্রথম সৃজনশীলে। তো গণসংখ্যা বহুভুজের জন্য তুমি এই মধ্যমান নির্ণয় করে একটা টেবিল অঙ্কন করবা, এরপর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করে ফেলবা, তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যাবে।
এবার আসো আমাদের ময়মনসিংহ বোর্ডের 2 নাম্বার যে সৃজনশীল প্রশ্ন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। এখানে বলা হচ্ছে যে প্রচুরক শ্রেণী কোনটা সেটার মধ্যমান নির্ণয় করো। তো প্রচুরক শ্রেণী যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই প্রচুরক শ্রেণী, তার মানে 61 থেকে 70 এটা প্রচুরক শ্রেণী। এই 61 আর 70 যোগ করে 2 দিয়ে ভাগ করলে প্রচুরক শ্রেণী আমরা মধ্যমানটা পেয়ে যাব। সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর অজীব রেখা আমাদের অঙ্কন করতে হবে। তাহলে এই টেবিলে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর অজীব রেখাটা আমরা অঙ্কন করে ফেলি। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর অজীব রেখা অঙ্কন করতে গেলে দেখো সংক্ষিপ্ত পদ্ধতির গড় আসবে তোমার, এই টেবিলটা হবে এইরকম, এটা আমরা অলরেডি ঢাকা বোর্ডে আলোচনা করছি। সংক্ষিপ্ত পদ্ধতির গড় টেবিলটা এরকম হবে আর গড়ের অ্যান্সার আসবে 63.5। আর গ নাম্বারে হচ্ছে অজীব রেখা। অজীব রেখা অঙ্কনের জন্য তোমার ক্রমশ যে গণসংখ্যা সারণী লাগে সেটা নিয়ে তারপর হচ্ছে তুমি অজীব রেখাটা অঙ্কন করে ফেলবে। এই যে অজীব রেখা দেখতে এইরকম দেখায়। এটার বর্ণনা যদি তোমার দেখতে মন যায়, বর্ণনাটাও আমি এখানে দেখাই রাখলাম। এই যে বর্ণনাটা আমরা এখানে দেখাই ফেললাম, শেষ। তাহলে অজীব রেখা হয়ে গেল আমাদের। সো আমরা সাকসেসফুলি 2022 সালের সবগুলো সৃজনশীল প্রশ্ন সমাধান করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। তো তোমাদের এখন যে কাজ হবে সেটা হচ্ছে তোমরা সবাই প্রথম দিকের যে অংশগুলো আছে এই যে এইগুলো তুমি খুব ভালো করে দেখবা। এই যে এই ঢাকা বোর্ডের প্রথম সৃজনশীলটা, রাজশাহী বোর্ডের দ্বিতীয় সৃজনশীলটা, ঢাকা বোর্ডের দ্বিতীয় সৃজনশীলটা, সিলেট বোর্ডের দ্বিতীয়টা আর দিনাজপুর বোর্ডের প্রথমটা, এগুলো অর্থাৎ প্রথম যেগুলো আছে এগুলো দেখলে বাকিগুলো অটো কভার হয়ে যাবে। তবে তারপরে তোমার কিছুতে ঝামেলা হইতে পারে, ক্যালকুলেশন হয়তো একটু এদিক সেদিক হইতে পারে। এখানে যদিও জানা মতো সবকিছুই ঠিকঠাক আছে ক্যালকুলেশন, তবে ক্যালকুলেশন একটু যদি 19-20 হয় সে বা হচ্ছে ভুল থাকে সেটা তুমি ঠিক করে নিতে পারবে। যদি কোনো ভুল নাই আমি দেখেছি, কিন্তু তারপরও ভুল থাকতেই পারে, সেটা তুমি ক্যালকুলেশন করে নিবা। আর আরেকটা হচ্ছে ওই যে গ্রাফে কোথাও এক্স অক্ষে এক ঘরকে 2 করে ধরছি, 2 ঘরকে 1 করে ধরছি, ওইগুলো তোমার একটু ভালো করে বুঝতে হবে। আমি বুঝাই দিছিলাম প্রথমেই, তো ওইগুলো তোমার বুঝতে হবে, বর্ণনাটা ওইভাবে তোমার লিখতে হবে। তাছাড়া বাকি সবই সেম। ক নাম্বারে তো দেখছো একই প্রশ্ন বারবার আসে, তারপরে প্রত্যেকটার কয় কিন্তু সমাধান করে দিয়েছি। প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, মধ্যক শ্রেণী কোনটা, গড় নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, এগুলো কিন্তু কতে আসে খুব বেশি, সেগুলো আমরা সমাধান করে ফেলছি। তো এগুলো সমাধান করলেই কিন্তু তোমার হয়ে যাবে। এই 2022 সালের একটা ভিডিও দেখা মানে তোমার শুধু 2022 না, তুমি দেখো এখন 2023, 24, 25, 20 এই সবগুলো বোর্ডের দেখবা তুমি এটাকে কি বলা হয় আমাদের পরিসংখ্যানে দেখবে সবগুলো ম্যাথ একই রকম, এগুলো তোমার সমাধান হয়ে গেছে। তো তোমরা যারা পুরো ভিডিওটা দেখছো বা তোমরা যারা এইগুলো সমাধান করছো সবাইকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ইজি ম্যাথ বই আশা করি তোমরা সবাই সংগ্রহ করে নিয়েছো। ইজি ম্যাথ বইটা আসলেই তোমাদের জন্য একটা যুগান্তকারী বই। এখানে তোমরা সবকিছুই একসাথে পাচ্ছ, পাশাপাশি তুমি ব্যাখ্যা সহ পাচ্ছ, শুধু উত্তর পাচ্ছ না, উত্তরের ব্যাখ্যাটা সহ পাচ্ছ। তাই তোমরা যারা বইটা সংগ্রহ করেছো অভিনন্দন, যারা এখনো সংগ্রহ করো নাই তো দ্রুত সংগ্রহ করে ফেলো। আর পাশাপাশি তোমার আশেপাশে যত ফ্রেন্ড আছে সবাইকে তোমরা একটু জানাই দিতে পারো, তাদেরও উপকার হবে। এবং আমাদের শুধু ইজি ম্যাথ বই না, আমাদের ইজি সবগুলো বিষয়েরই কিন্তু বই আছে, সবগুলো বিষয় তুমি সংগ্রহ করে নিতে পারো। এটা তোমার জন্য খুবই খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ অন্য কোনো একটা ক্লাসে অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আমি হাবিবুল্লাহ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।